একটু আনওয়ান্টেড কিছু ব্যাপার ঘটলো, যাই হোক আই এম সরি ফর দ্যাট। আমি হাবিব আল সাকি, আমি সিএসসি ডিউ 14 ব্যাচে ছিলাম। আমার মনে হয় এই মুহূর্তে কারেন্টলি কোন ব্যাচ চলছে আমি জানি না, সো আমি ওয়েসি নিয়ে আসলে ইন্ডাস্ট্রিতে আছি। সো ইন্ডাস্ট্রিতে অনেক সময় আপনাদের সাথে কখনো কখনো কাজ করা হয়, বা লাস্ট টাইম আমি এসেছিলাম কোর্স সামারে, তো সেখানে অনেকের সাথে আসা পরিধান মাইকটা হয়েছে। মনে হয় একটু সরে গেছে। এটা ঠিক আছে? মাইকের সাউন্ডটা ঠিক আছে এখন? এখন ওকে, ঠিক আছে। আচ্ছা, সো কারেন্টলি আমি কাজ করছি গ্রামীণফোন লিমিটেডে। সেখানে আমার ডেজিগনেশনটা একটু কনফিউজিং অনেকের কাছে মনে হবে, কনটেক্সচুয়াল ক্যাম্পেইন ডেভেলপার, বাট এটা হচ্ছে একটি ডেটা অ্যানালাইসিস টাইপের একটা রোল, যেখানে আমরা হচ্ছে বিভিন্ন কাস্টমারের বিভিন্ন ডেটা নিয়ে আসলে কাজ করি। অবশ্যই আমরা ডিটেলে এই ব্যাপারগুলো ডিসক্লোজ করি না, বাট এটা একটা কাস্টমার সেন্ট্রিক ডেটা অ্যানালাইটিক্যাল জব। সো সেই জায়গা থেকে আমরা বলতে পারি, বাট আমার রোলটা হচ্ছে কনটেক্সচুয়াল ক্যাম্পেইন ডেভেলপার। আমি এর আগে প্রায় 4 বছরের উপরে রবিতে ছিলাম, সেখানে আমি এআই অপারেশনস টিমের ম্যানেজার ছিলাম, এবং সেখানে আমি অনেক ধরনের ডেটাবেস রিলেটেড বা বিভিন্ন ধরনের রিয়েল টাইম ডেটাবেস রিলেটেড অনেক কিছু কাজ করেছি। আজকে চেষ্টা করবো আপনাদের সাথে কিছু ধরনের ডেটা ইন্টেন্সিভ সলিউশন গুলো নিয়ে আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। সো ফার্স্ট একটা মানে ইন্টারেস্টিং কোশ্চেন দিয়ে স্টার্ট করি। মানে আজকে আমরা এখানে যারা এসেছি তারা প্রত্যেকে, আমি যেটা জানি সেটা হচ্ছে একটা ফাইনাল রাউন্ডের জন্য সিলেক্টেড। তো আমরা বেশ কয়েকটা রাউন্ড আসলে অর্গানাইজ করেছি। সেই রাউন্ডগুলোতে আমরা যখন আপনাদের কাছ থেকে সলিউশন এক্সপেক্ট করেছি, সেই সলিউশনগুলো যখন আমরা দেখেছি, প্রায় অ্যারাউন্ড 80% সলিউশন, আমি বলবো প্রায় অ্যারাউন্ড 80% সলিউশন ছিল হচ্ছে নোড এবং মঙ্গো ডেভেলপ করা। সো আমি নোডের ব্যাপারটাই যাচ্ছি না, বাট আমি যেহেতু আজকে আমার ডিসকাশন টপিকটা হচ্ছে ডেটাবেস লেয়ারে, সো এরকমও তো পসিবল হয় যে আপনি নোডে অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করছেন, বাট আপনার ডেটাবেসটা হতে পারে যে কোনো একটা রিলেশনাল ডেটাবেস, লাইক পোস্টগ্রেস হতে পারে, মাইসিকিউএল হতে পারে, বা ওরাকেল হতে পারে, সিকিউএল সার্ভার হতে পারে, অনেক কিছু হতে পারে। সো আপনারা মানে আপনাদের কেন মনে হলো যে আপনারা সবাই মঙ্গোডিবি ইউজ করবেন? এটার পেছনে আপনাদের কোনো ফিলোসফি বা আপনারা কেউ একটু শেয়ার করবেন যে মঙ্গোডিবি সিলেকশনের পেছনে আপনাদের ফিলোসফিটা কি ছিল? জাস্ট একটা শর্ট কোনো একটা অ্যান্সার যদি আপনারা দিতে পারেন, যে কেউ। কেউ ইন্টারেস্টেড না? ওকে, দ্যাটস আ বিট ইন্টারেস্টিং। বাট আপনারা অনেক সময় বলতেই পারেন যে ভাইয়া মানে আমরা স্ট্যাক ওয়াইজ ডেভেলপমেন্ট করি, সো যখন দেখি যে মান স্ট্যাক আছে, মিন স্ট্যাক আছে, অনেক ধরনের স্ট্যাক আছে, সো মঙ্গোটা ওখানে দেখি তাই আমরা মঙ্গোতে ডেভেলপ করছি। এই অ্যান্সারটাও কিন্তু ভ্যালিড অ্যান্সার, এটা কোনো ইনভ্যালিড অ্যান্সার। এমন না যে আপনাদেরকে সবসময় অপটিমাইজেশনের কথা চিন্তা করে বলতে হবে যে খুব অপটিমাইজেশনের ব্যাপারে চিন্তা করে দেন আমরা মঙ্গোকে সিলেক্ট করেছি, ওগুলো আসলে প্রোডাকশন লেয়ারের কাজ। বাট যখন আপনারা একটা কম্পিটিশনে, একটা ইউনিভার্সিটি বেসড কম্পিটিশনে ইয়ে করেন, আমরা মানে আপনাদের যে কোনো অ্যান্সারই আসলে আমাদের কাছে ভ্যালিড আছে। এনি সো আজকে আমার টপিকটা হচ্ছে যে আমরা কিভাবে একটা ডেটা ইন্টেন্সিভ সলিউশনের দিকে মানে ডেভেলপমেন্টের কাজগুলো করতে পারি। আমার ইন্ডাস্ট্রি ওয়াইজ কিছু এক্সপিরিয়েন্স হয়তো আমি শেয়ার করবো এখানে। সো প্রথম কোশ্চেন হচ্ছে ডেটা ইন্টেন্সিভ সলিউশনটা আসলে কি? ডেটা ইন্টেন্সিভ সলিউশনের ব্যাপারটা আমি যদি জাস্ট খুব সংক্ষেপে বলার চেষ্টা করি, জিনিসটা হচ্ছে এরকম, যেই মানে আপনাদের সলিউশন বা যে অ্যাপটা আপনারা বানাচ্ছেন, সেখানে আসলে ডেটার ইন্টারেকশনটা বা ডেটার অনেক ধরনের ইন্টারেকশন হয়, আমি ওখানে ডিটেলে আসবো, বাট ওই ডেটার ইন্টারেকশনটা অনেক একটা হিউজ অ্যামাউন্ট অফ ইন্টারেকশন হয়। আপনি যদি একটা ফেসবুকের মতো একটা সিস্টেম চিন্তা করেন, আর সেই জায়গায় যদি মনে করেন আপনি জাস্ট মনে করেন যে আমরা অনেকেই আমাদের হাতে খড়ি হয় একটা ব্লগ অ্যাপ্লিকেশন তৈরি করে, সো ব্লগ অ্যাপ্লিকেশনের ডেটা মানে ডেটার অ্যামাউন্ট আর ফেসবুকে আসলে ডেইলি ডেটার অ্যামাউন্ট আসলে আকাশ পাতাল ডিফারেন্ট, রাইট? সো আপনারা যখন একটা ডেটা ইন্টেন্সিভ সলিউশন তৈরি করবেন, এর প্রথম যে অবজেক্টটা আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে খুব একটা কাস্টমার সেন্ট্রিক অ্যাপ্লিকেশন। এখানে প্রচুর কাস্টমার
অ্যাভেলেবল যারা হচ্ছে বিভিন্ন ধরনের ইন্টারাকশন করে এই ওয়েব সলিউশন বা মোবাইল অ্যাপ সলিউশনের সাথে, এবং তাদের এই ইন্টারাকশনের থ্রুতে যে ইনফরমেশন গুলো তৈরি হয় সেই ইনফরমেশনকে আমরা আসলে আমাদের কাজের ডোমেনের সাপেক্ষে ডেটা বলি। এবং এই ডেটাটা নিয়ে যখন আমরা বিভিন্ন ধরনের কাজ করতে চাই, কেউ আমরা এই ডেটা থেকে বিভিন্ন ধরনের অ্যানালাইটিক্স করতে চাই, কেউ আমরা এই ডেটাগুলো নিয়ে বিভিন্ন ধরনের স্টোরেজ ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব, এই ডেটা আমরা কার সাথে শেয়ার করব, এই ডেটা আমরা কিভাবে ইউজ করে ফার্দার বিভিন্ন মডেল লাইক ডেটা সায়েন্স থেকে শুরু করে আমাদের যা যা মেশিন লার্নিং, ডিপ লার্নিং থেকে যা যা কিছু অ্যাভেলেবল আছে সেখানে আমরা এটাকে কিভাবে ফিট করব, সেই ধরনের ইউজ কেস নিয়ে যদি আমরা কখনো কাজ করি, তখন আমরা যে সলিউশনগুলো নিয়ে কাজ করি সেটা এক ধরনের ডেটা ইন্টেন্সিভ সলিউশন। আশা করি আমি কিছুটা ক্লিয়ার করতে পেরেছি ডেটা ইন্টেন্সিভের জায়গা থেকে। তো ডেটা ইন্টেন্সিভ সলিউশন বোঝার আগে আমাদের আসলে অ্যাপ্লিকেশন লেয়ারগুলো কিভাবে কাজ করে সেই অ্যাপ্লিকেশন লেয়ারের জায়গা থেকে কিন্তু আমাদের একটা আইডিয়া হওয়া উচিত। সো আমার মতে এই আইডিয়াটা আমরা সবাই জানি যে আমাদের এখানে কিভাবে কাজটা হয়। বেসিক্যালি আপনি আমি আমরা যখন বিভিন্ন মানে ওয়েবসাইটে মানে ঢোকার চেষ্টা করি, আমরা অলওয়েজ কিছু একটা নাম দিই, www.facebook.com বা twitter.com বা যে কোনো কিছু, আমাদের একটা ডোমেইন নেম আমরা দিই। এই ডোমেইন নেমটা যখন আমরা আমাদের ইউজারের ওয়েব ব্রাউজার, ক্রোম হতে পারে, এজ হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেখান থেকে বা বিভিন্ন মোবাইল অ্যাপ থেকে এগুলো অ্যাক্সেস করার চেষ্টা করি, অ্যাকচুয়ালি আমরা কোন সার্ভারে যাব সেই সার্ভারের মানে ডিসিশনটা হবে হচ্ছে অলওয়েজ ডিএনএস লেয়ার থেকে, ডোমেইন নেম সিস্টেম। সো আমরা যখন ওই ইউআরএল নেমটা টাইপ করছি, ডিএনএস ডিফাইন করে আসলে এই ফেসবুক বা টুইটারের আইপি অ্যাড্রেসটা আসলে কি। পাবলিক আইপি, অবভিয়াসলি পাবলিক আইপি প্রাইভেট আইপি কনসেপ্টে একটু পরে যাচ্ছি। পাবলিক আইপি অ্যাড্রেসে আমরা পাওয়ার পরে সেই অ্যাড্রেসটা আবার আমাদের যে ইউজার এন্ড, সেই এন্ড থেকে ওই ওয়েব সার্ভারের সাথে আইপি বেস কমিউনিকেশন হওয়ার চেষ্টা হয়। এবং যখন এই চেষ্টাটা হয় তখন ওয়েব সার্ভার তার বিভিন্ন ব্যাকএন্ড টেকনোলজি যেটা ইউজ হচ্ছে সেই ব্যাকএন্ড টেকনোলজি অনুযায়ী আপনার সেটা ইউজার এন্ডে বা ক্লায়েন্ট এন্ডে আপনাকে এইচটিএমএল ও পাঠাতে পারে অথবা জেসন ও পাঠাতে পারে। আজকালকার যুগে আমরা সবাই আসলে জেসন পাঠাই, বাট একটা সময় ছিল যে সময় আমরা সার্ভার থেকে ডিরেক্ট এইচটিএমএল পেজটা পেতাম। এখন হচ্ছে জেসন বা বিভিন্ন ধরনের টেকনোলজির থ্রুতে আমরা জানি রেস্ট এপিআই আছে, গ্রাফকিউএল আছে, সেটা ইউজার এন্ডে ডেটাটা চলে আসে এবং সেটা ইউজার এন্ডে বিভিন্ন ফ্রন্ট এন্ড টেকনোলজি লাইক রিঅ্যাক্ট, অ্যাঙ্গুলার বা ভিউজেস আছে, আরো অনেক কিছু আছে, সেগুলো ইউজ করার মাধ্যমে আমাদের ইউজার এন্ড একটা ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন আমরা অ্যাক্সেস করতে পারবো, ইউজার অ্যাক্সেস করতে পারবো। সো এটা অলওয়েজ মানে একটা আপনি যখন যেভাবেই আসলে কাজ করেন না কেন, আপনার অ্যাপ্লিকেশন লেয়ারে যেভাবেই কাজ করেন না কেন, this will be always the basic layout of an application. এই লেআউটটাই আসলে মানে খুবই বেসিক। আপনি যখন একটা কাজ করছেন এই বেসিক লেআউটটা অলওয়েজ আমরা ফলো করি। তো এখন কথা হচ্ছে যে ডেটাবেজের আসলে প্রয়োজন পড়লো কেন। কারণটা হচ্ছে যে যখন থেকে আমরা ডেটাবেজ মানে ডেটাবেজের অবশ্যই প্রথম কাজটা হচ্ছে আমার ডেটাকে স্টোর করা। এখন তাহলে পরের কোশ্চেনটা হচ্ছে তাহলে আমার ডেটা স্টোর করার প্রয়োজন কেন হচ্ছে। অবশ্যই আমরা যখন একটা স্টেটফুল ডিজাইন করি, সেই স্টেটফুল ডিজাইনের পার্সপেক্টিভ থেকে আমরা এই ইন্টারাকশন গুলোকে বিভিন্নভাবে আসলে সেট করতে চাই। ওয়েব সার্ভার থেকে আমরা যে জিনিসটা দেখাচ্ছি, ধরি একটা ই কমার্স পেজের কথা চিন্তা করি, একটা ই কমার্স পেজে আপনি যখন অ্যাক্সেস করার চেষ্টা করবেন, ওই ওয়েব সার্ভারে যদি আমরা সব ধরনের ডেটাকে রাখি, তাহলে যে জিনিসটা হবে যে একই সার্ভারের ভেতরে আপনার ডেটাকে বিভিন্নভাবে ফ্ল্যাট ফাইল থেকে শুরু করে বা ইভেন যদি আবার ওই সার্ভারের ভিতরে একটা ডেটাবেজ আমি কোনো রকম ইনস্টল করে রাখি, তো দেখা যাবে যে এটা হচ্ছে সার্ভার এবং ডেটাবেজের মধ্যে কানেকশনটা একটা স্ট্রংলি কাপলড একটা কানেকশন হয়ে যায়। এবং সেক্ষেত্রে আমার যদি কখনো ওয়েব সার্ভারটা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যাবে পুরো ডিবি লেয়ারটা বা আমাদের যে ডেটাগুলো ইম্পর্টেন্ট ডেটা, সেই ডেটাটা নষ্ট হয়ে যাবে। সেই সার্ভার থেকে যেরকম আমাদের মানে কানেকশনটা আমরা পাবো না, আমরা ডেটাটাও ওখানে আসলে স্টোর করে রাখতে পারবো না। সো যেহেতু ডেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাসেট, সেই অ্যাসেটের জায়গা থেকে আমরা ডেটাবেজ লেয়ার এবং ওয়েব সার্ভার এই দুটো লেয়ারকে একটা আলাদা লেয়ার হিসেবে চিন্তা করতে চাই। এবং এই ডিকাপলড লেয়ার অনুযায়ী আমরা ডেটাবেজে একটা লেয়ারকে আলাদা রাখি, সেখানে
ওয়েব সার্ভারের কাজটা কি হয়, যে কোনো ধরনের ডেটা তার বিভিন্ন ইম্পর্টেন্ট কি বলবো ফাংশন বেসিসে সে ডেটাকে কখনো রিড করে, কখনো রাইট করে, কখনো আপডেট করে। সো আমরা সবাই এই কাজটা আপনারা করেছেন আপনাদের এতগুলো প্রজেক্টে। এখানে আসলে নতুন করে কিছু বলার নাই। এখানে আপনারা রেস্ট এপিআই লিখেছেন, রেস্ট এপিআই থ্রুতে আপনারা রিড রাইট আপডেট এন্ড পয়েন্ট লিখেছেন, সেই এন্ড পয়েন্টের থ্রুতে আপনারা বিভিন্ন ধরনের কাজ করেছেন যেগুলো আমরা দেখেছি। এবং আমি মানে কন্টিনিউ করার আগে একটা জিনিস বলতে চাই যে আপনাদের প্রত্যেকটা কাজই বেশ মানে প্রশংসনীয় ছিল। আমরা যখন অ্যাডজুডিকেটররা এই কাজগুলো নিয়ে বসেছিলাম আমরা বেশ প্রশংসা করছিলাম যে আপনারা বেশ আপনাদের ভার্সিটি লেভেল অনুযায়ী বেশ ভালো ভালো কাজ করছেন, এবং সেই জন্য আপনারা অবশ্যই মানে প্রশংসা পাবেন। আর সামনেই আমাদের আপনাদের সাথে ইনশাআল্লাহ আমাদের দেখা হবে। তখন আমরা এই ব্যাপারগুলো নিয়ে আরো ডিটেল আপনাদেরকে বলবো যে কেন আমরা আপনাদের বিভিন্ন ধরনের প্রজেক্টগুলো এবং তার কোন কোন পার্টগুলো আসলে লাইক করেছি সেগুলো ব্যাপারে আমাদের এক ধরনের ফিডব্যাক থাকবে। সো আজকে মানে আমার দিক থেকে তাহলে কথা হচ্ছে যে ভাইয়া মানে এতক্ষণ যা বললেন এগুলো তো আমরা আসলে করেছি অলরেডি, আমাদের প্রজেক্টে তো আমরা এগুলো ইনকর্পোরেট করেছি। সো নতুন কি আসলে আমরা এখান থেকে শিখবো, আজকে সেশনটা থেকে শিখতে যাচ্ছি। সো ব্যাপারটা হচ্ছে ধরেন আপনাদেরকে যদি বলি যে যেই সলিউশনটা আপনারা লাস্ট রাউন্ডে ডিজাইন করলেন, আমি অ্যারাউন্ড যতগুলো সলিউশন দেখেছি সবগুলো সলিউশনই এরকম ছিল। ডেটাটা ছিল হচ্ছে মনে করেন 5টা এসটিএস লোকেটর আছে, 2টা ল্যান্ডফিল আছে, 4-5টা গাড়ি আছে, সেই গাড়িতে কেউ 3 টন কেউ 5 টন এরকম কিছু লোড বিয়ার করছে। সো এর মধ্যে ধরে এক ধরনের অপটিমাইজেশন। বাট হোয়াট ইফ আপনি একটা বড় জায়গা চিন্তা করেন যেখানে আপনার 10টা ল্যান্ডফিল, এসটিএস হচ্ছে অ্যারাউন্ড 200টা, ভেহিকেল হচ্ছে 10,000 থেকে 12,000, এবং এরা প্রত্যেক দিন ঢাকা শহরে মানে এই কাজগুলো করে। সো ডেফিনেটলি মানে তখন কিন্তু আপনার ডেটা যে মঙ্গোডিবিতে আপনারা যেভাবে ডেটাগুলো স্টোর করেছিলেন, আমি মঙ্গোডিবির কোনো ধরনের বিরোধিতা করছিলাম, মঙ্গোডিবিতেও এফিসিয়েন্টলি এই কাজটা করা পসিবল, বাট আপনারা যেভাবে করেছেন সেই কাজটা মানে কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়লো। অর্থাৎ অপটিমাইজেশন লেয়ারে কিন্তু আপনাদের বেশ বড় ধরনের একটা কাজ মিসিং ছিল, এবং এটা আমরা এক্সপেক্ট করি ইভেন ফাইনাল রাউন্ডে আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করি না। এটা জাস্ট আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার থেকে, যাতে আপনারা পরে আপনাদের ক্যারিয়ারে এই জিনিসগুলো যাতে হেল্প করে সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা। বাট আমি আগে বলে দিচ্ছি যে আজকে আপনারা এখান থেকে যা শিখবেন ফাইনাল রাউন্ডে ইমপ্লিমেন্ট করলে আপনারা বেশি পয়েন্ট পাবেন, ইমপ্লিমেন্ট না করলে বেশি পয়েন্ট পাবেন না, ব্যাপারটা মোটেই এই ধরনের না। ইটস কমপ্লিটলি মানে এই ডোমেনের মধ্যে থেকে যে লাস্ট রাউন্ডের মধ্যে যে আপনারা যে ডোমেনের কোশ্চেন পেয়েছেন সেই ডোমেনের মধ্যে থেকেই নতুন কোশ্চেন সেট আপনারা পাবেন, বাট এই ধরনের কিছু আপনাদের কাছ থেকে এক্সপেক্টেড থাকবে। সো কোশ্চেনটা হচ্ছে যে অবভিয়াসলি আপনারা বুঝতে পারেন যখন আমি আপনাদেরকে যে ধরনের একটা সিচুয়েশন বললাম যেখানে 10,000 ভেহিকেল থাকবে, আপনার এসটিএস থাকবে 200-র উপরে, তখন কি আসলে এই ডিজাইনটা বেস্ট ডিজাইন কিনা, এবং অবশ্যই আমরা সবাই বুঝতেই পারছি যে এই ডিজাইনটা বেস্ট ডিজাইন। সো ডিজাইনে যাওয়ার আগে বিভিন্ন ধরনের ডেটাবেস মেকানিজমের কিছু স্কেলাবিলিটি কনস্ট্রেন্টের ব্যাপার থাকে। তো স্কেলাবিলিটি জায়গাতে আসলে ইন্ডাস্ট্রিতে দুটো স্কেলিং অ্যাপ্রোচ খুবই জনপ্রিয়। একটা হচ্ছে হরাইজন্টাল স্কেলিং, একটা হচ্ছে ভার্টিক্যাল স্কেলিং। সো ভার্টিক্যাল স্কেলিং আপনারা আশা করি ছবিটা খুবই সেলফ এক্সপ্লেনেটরি, তারপর আমি বলছি। মনে করেন আপনার একটা সার্ভার আছে, যে সার্ভারে আপনি 32 জিবি র্যাম দিয়ে সার্ভারটা চালাচ্ছেন। সাডেনলি আপনার ডেটা এবং প্রসেসিং এত মানে প্রসেসিং রিকোয়ারমেন্ট এত বেড়ে গেল যে আপনার 32 জিবি র্যামটা আসলে আপনার পারপাস সার্ভ করছে। এখন আপনার মনে হলো যে আমি যদি এটাকে একটু ডাবল করি, সো 64 জিবি র্যাম আমি নিয়ে আসি। 64 জিবি র্যাম আমি নিয়ে আসলাম এবং স্টোরেজ ধরেন আর একটু বাড়ালাম। মনে করেন আগে আমার 1 টেরাবাইট স্টোরেজ ছিল, এখন আমি এটাকে 3 টেরাবাইট স্টোরেজ করলাম। সো এই যে আমার আপগ্রেডেশনটা, সেই আপগ্রেডেশনটাকে আসলে বলা হচ্ছে ভার্টিক্যাল স্কেলিং। অর্থাৎ আপনি আপনার নিজস্ব এন্ড পয়েন্টে আপনার যে রিসোর্স ছিল সেই রিসোর্সকে ইমপ্রুভ করছেন, সেই রিসোর্সকে একটা প্রমোশন দিচ্ছেন। সো আপনার কিন্তু এন্ড পয়েন্ট একটাই, এখানে কিন্তু এন্ড পয়েন্ট চেঞ্জ হয় না, বা আপনার সার্ভার একটাই, সার্ভার কিন্তু আপনার একটা জায়গায় দুইটা হয়ে যায় না।
সো হরাইজন্টাল স্কেলিং এর ব্যাপারটা কি? হরাইজন্টাল স্কেলিং এর ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনি একই সাথে আপনার একটা সার্ভার ছিল হচ্ছে 32 জিবি এবং র্যাম এবং 1 টেরাবাইট হচ্ছে স্টোরেজ। আপনি আরো একটা সার্ভার নিয়ে আসবেন, সেখানেও র্যাম থাকবে হচ্ছে 32 জিবি র্যাম এবং 1 টেরাবাইট স্টোরেজ বা অন্য কনফিগারেশন হতে পারে, এবং এরা মানে নিজেদের মধ্যে কমিউনিকেশন করে প্যারালালি বিভিন্ন টাস্কে প্রসেস করবে। তো সেটা হচ্ছে হরাইজন্টাল স্কেলিং। এখন ভার্টিক্যাল স্কেলিং কেন, মানে আমি যদি বলি যে ভার্টিক্যাল স্কেলিং কি একমাত্র সলিউশন বা হরাইজন্টাল স্কেলিং কি আর একমাত্র সলিউশন, আসলে একমাত্র সলিউশন বলে মানে আমাদের টেকনিক্যাল লাইফে কোনো কথা নেই। টেকনিক্যাল লাইফে আসলে কথা হচ্ছে আপনি যে সলিউশনটা নিয়ে কাজ করবেন সেটা আপনার রিকোয়ারমেন্টের পারপাসটা সার্ভ করে। লাইক আমি যখন আপনাকে বলছি যে 32 জিবি র্যাম থেকে আপনি 64 জিবি র্যাম করবেন, সেটা কিন্তু এখন পসিবল। আপনি 64 জিবি র্যাম আছে, কিন্তু আপনাকে যদি এখন আমি বলি যে না আসলে আমার ডেটা এত বাড়ছে যে আমার 64 জিবি র্যামে হবে না, আমার প্রবাবলি 10 টেরাবাইটের একটা র্যাম লাগবে। এখন কথা হচ্ছে 10 টেরাবাইটের র্যাম আপনি কোথায় পাবেন? যদি আপনার কেউ এটা মানে প্রডিউস করেও থাকে ইন্ডাস্ট্রিতে, তাও আসলে এটা প্রাইস এত হাই হবে যে এটা আপনার জন্য কিন্তু একটা অপটিমাল সলিউশন হবে না। তো সেক্ষেত্রে আপনি যদি এভাবে চিন্তা করেন যে না আমি 64 জিবির অনেকগুলা মানে সার্ভার দিয়ে আমি হরাইজন্টাল স্কেলিং করে 100 টেরাবাইটের একটা কম্বিনেশন তৈরি করব, সরি মানে 10 টেরাবাইটের একটা কম্বিনেশন তৈরি করব, সেটা প্রবাবলি আপনার জন্য কস্ট ইফেক্টিভ হবে এবং সেটা আপনার পারপাস ওয়ে মোর বেটার সার্ভ করবে। আপনার মানে আপনি যখন একটা সলিউশন প্রিপেয়ার করতে যাবেন কোনো স্টেক হোল্ডারের জন্য বা আপনার আপনার নিজের জন্য, আপনি কিন্তু অলওয়েজ একটা মানে কস্ট কনস্ট্রেন্টের মধ্যে থাকবেন, সেটা আপনাকে মেনে চলতে হবে এবং ইন্ডাস্ট্রি অলওয়েজ চিন্তা করে যে তার কস্টকে কতটা কমানো যায়। সো সেই হিসেবে কিন্তু আপনাকে ওই সলিউশনটা প্রিপেয়ার করতে হবে। কিন্তু আমি যদি এখন আপনাকে বলতাম যে না আমার আসলে বাড়িয়ে 32 জিবি করতে হবে, আমার 16 জিবি আছে সেখান থেকে 32 জিবি বা 32 জিবি থেকে 64 জিবি, প্রবাবলি বেটার চয়েস হবে হচ্ছে ওই 64 জিবি র্যামে যাওয়া, কারণ 64 জিবি র্যামের দাম হয়তো বা অবশ্যই কিছুটা মানে প্রাইসি, বাট আপনি হরাইজন্টাল স্কেলিংটা 64 জিবির জন্য সেট আপ করতে গেলে আপনার যে কস্ট চলে যাবে বা আপনার যে বিভিন্ন ধরনের আরো আনুষঙ্গিক প্রসেসিং রিলেটেড জিনিস তৈরি করতে হবে, সেটা হয়তো বা আপনার ভার্টিক্যাল স্কেলিং এর কস্টকে ওভারফ্লো করে যাবে। তখন হয়তো আপনার ভার্টিক্যাল স্কেলিংটা মোর ইম্পর্টেন্ট বা মোর কস্ট ইফেক্টিভ হবে। সো সেই জায়গা থেকে আমি যদি এখন মানে এই প্রসঙ্গটা আবার পরে আমরা নিয়ে আসবো স্কেলিং এর জায়গাটা। তো আমরা মনে হয় এই সিনারিও সম্পর্কে সবাই জানি। যখন বাংলাদেশে এসএসসি এইচএসসি এক্সামের রেজাল্ট পাবলিশ হয় বা ইভেন একটা সময় ছিল যখন ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিটের রেজাল্ট, আমার এক্সপিরিয়েন্স আছে যে আমি যখন 2007-এ পরীক্ষা দিই অনেক আগে, তো তখন হচ্ছে রোল নাম্বার দেওয়ার পরে অনেকক্ষণ বসে থাকার পরে দেখা যেত যে মানে আমাকে 404 নট ফাউন্ড দেখাচ্ছে বা বিভিন্ন ধরনের এরর দেখাচ্ছে, অনেক পরে গিয়ে আমি রেজাল্টটা পাচ্ছি। সো এই আইডিয়ার সাথে তো মানে এই সিনারিওর সাথে তো আই গেস সবারই এক ধরনের ফ্যামিলিয়ারিটি আছে যে সার্ভার আসলে ক্র্যাশ করে, সার্ভার ডাউন হয়ে যায়। অনেক ইউজার যখন একসাথে এই পার্টিকুলার সার্ভারটাকে অ্যাক্সেস করতে যায়, তখন যে প্রবলেমটা হয় যে রিসোর্স কনস্ট্রেন্টের কারণে মানে সব ইউজার আসলে এই রেসপন্সটা পায় না। রেসপন্স এবং রিকোয়েস্টের ব্যাপারটা আশা করি আমরা জানি, আমরা একটু আগে যে জিনিসটা দেখিয়ে এসেছি যে এই পার্টিকুলার পয়েন্টে আমি যদি জাস্ট একটু এই যে আপনার ইউজারের কাছ থেকে যেটা সার্ভারের কাছে যায় সেটা হচ্ছে রিকোয়েস্ট, এবং সার্ভারের কাছ থেকে যেটা মানে ইউজারের কাছে ব্যাক করে সেটাকে আমরা বলি হচ্ছে রেসপন্স। মানে এটা আশা করি আপনারা সবাই জানেন, তারপরও কারো যদি অজানা থাকে আমি বলে দিলাম। সো রেজাল্ট এই ধরনের সার্ভার যখন ডাউন হয় তার মানে হচ্ছে আমার নতুন একটা মেকানিজম তৈরি করতে হবে, যে নতুন মেকানিজম তৈরি করলে আমি আসলে সব ইউজারকে সমানভাবে সার্ভ করতে পারবো। সো এটার জন্য যে কনসেপ্টটা আসে সেটা হচ্ছে লোড ব্যালেন্সার। লোড ব্যালেন্সারের কনসেপ্টটা কিরকম? লোড ব্যালেন্সারের কনসেপ্টটা হচ্ছে একটা আলাদা সার্ভার থাকবে যে সার্ভারের পাবলিক আইপিটা আমি জানি এবং আমার ডিএনএসও জানে, আমার ডোমেইন নেম সিস্টেমও জানে। সো আমি যখন একটা ওয়েবসাইটের ইউআরএল টাইপ করব, সেখান থেকে এই লোড ব্যালেন্সারের যে সার্ভারটা
সেই সার্ভারের আইপি অ্যাড্রেস আমি পাবো এবং ডিএনএস আমাকে সেই আইপি সার্ভারের দিকে ডিরেক্ট করবে। ডিরেক্ট করার পরে লোড ব্যালেন্সার কিন্তু আমাকে আর জানাবে না যে আসলে সার্ভার কোন সার্ভারের কাছে সে আমাকে ডিরেক্ট করছে। সে নিজে জানবে যে তার পাবলিক ইন্টারফেসের মধ্যে, সরি, তার লোকাল ইন্টারনেটের মধ্যে সে তার যে অন্য যে সার্ভারগুলো রয়েছে, এখানে সার্ভার 1 এবং সার্ভার 2 রয়েছে, তার প্রাইভেট আইপির সাথে কমিউনিকেশন করে সেখান থেকে ডেটাটা নিয়ে লোড ব্যালেন্সার আবার ইউজারের কাছে রেসপন্স হিসেবে ব্যাক করবে। সো এখানে যেটা হচ্ছে, যখন মনে করেন আমি সবাই মিলে আমরা এসএসসি রেজাল্ট দেখতে ঢুকছি, লোড ব্যালেন্সার আমাকে বিভিন্ন সার্ভারের কাছে রিডিরেক্ট করে দিবে সো দ্যাট আমাকে অ্যাজ এ ইউজার একটা লং টার্ম বসে থাকতে না হয়। সো এই লোড ব্যালেন্সারের কনসেপ্টটা আসার পরে যে জিনিসটা হয়েছে, যে আমরা বুঝতে শিখেছি যে মাল্টিপল সার্ভার থাকাটা কতটা ইম্পর্টেন্ট, এবং এই মাল্টিপল সার্ভারটা মানে আসলে কোন ইউজার কোন সার্ভারের কাছে যাবে এই মেকানিজমটা ক্রিয়েট করার জন্য আমার আসলে এই লোড ব্যালেন্সারের প্রয়োজন হয়। সো লোড ব্যালেন্সার দেখার পরে কারো কি আসলে মনে হচ্ছে কিনা যে সার্ভারের লোড তো ব্যালেন্স করা হলো, বাট একটু আগে তো আমরা ডেটাবেস লেয়ারটাকে সার্ভার থেকে ডিকাপল করেছি, তো সেখান থেকে আমরা আসলে কিভাবে ডেটাবেসের কেসটাকে আসলে ডিল করতে পারি? কারণ ডেটাবেস আমার এখানে একটাই ডেটাবেস পড়ে আছে, তো হাউ যদি কখনো কোনো কারণে ডেটাবেসের এই সার্ভারটাও নষ্ট হয়ে যায় বা ডাউন হয়ে যায়, সেক্ষেত্রে আসলে কি? এখানে যে কনসেপ্টটা ইউজ করা হয় ডেটাবেসের জন্য সেটাকে বলা হয় হচ্ছে ডেটাবেস রেপ্লিকেশন, এবং এই রেপ্লিকেশনের জন্য যে টার্মটা আসলে ইউজ করা হয় সেই টার্মটা হচ্ছে মাস্টার স্লেভ প্যারাডাইম। মাস্টার স্লেভ প্যারাডাইম নিয়ে আমি জানি না যে আপনাদের কতজনের আইডিয়া আছে, বাট জিনিসটা আসলে এরকম, আপনারা অনেকে গিট ইউজ করেছেন এবং সবাই আসলে গিট ইউজ করেছেন বিকজ আপনারা গিটের থ্রুতে আমাদেরকে আপনাদের কোড সলিউশন দিয়েছেন। তো একটা টাইম পর্যন্ত কিন্তু এই পুরো কনসেপ্টটা মানে গিটের যে ব্রাঞ্চের কনসেপ্ট সেটা মাস্টার স্লেভ ওয়াইজই ব্যবহৃত হতো, এবং এক সময় একটা ব্রাঞ্চের নামই ছিল হচ্ছে মাস্টার ব্রাঞ্চ। এখন রিসেন্টলি এটাকে মেইন ব্রাঞ্চ, বিভিন্ন কারণে এটাকে মেইন ব্রাঞ্চে রিনেম করা হচ্ছে। যাই হোক, আমি গিটের দিকে যাচ্ছি না, আমি ডেটাবেসের দিকে থাকছি। সো মাস্টার স্লেভ ডেটাবেসের কনসেপ্টটা এভাবে নিয়ে আসা হচ্ছে যে লাইক ওয়েব সার্ভার বা বিভিন্ন সার্ভার যেরকম আমরা মাল্টিপ্লাই করেছি, একটাতে সীমিত রাখিনি, ডেটাবেসও আসলে অনেকগুলো থাকবে। বাট কেন আমরা এটার মধ্যে আবার মাস্টার স্লেভ কনসেপ্টটা নিয়ে আসছি? বিকজ মাস্টার ডেটাবেসের কাজটা হচ্ছে ওয়েব সার্ভার থেকে যে ডেটাবেসের যে রিকোয়েস্টটা আসে, আমরা যদি একটু প্রিভিয়াস স্লাইডের দিকে যাই, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওয়েব সার্ভার কিন্তু বিভিন্ন ধরনের রিড রাইট এবং আপডেট রিকোয়েস্ট পাঠায়। সো এই মাস্টার স্লেভ কনসেপ্টের মধ্যে মাস্টার যে ডেটাবেসটা, সেই ডেটাবেস সার্ভারের কাজটা হচ্ছে কেবলমাত্র ডেটাতে বিভিন্ন ধরনের রাইট করা, অর্থাৎ পোস্ট, পুট, ডিলেট, এই ধরনের যে এন্ড পয়েন্টগুলো আপনারা ইউজ করেছেন, এই কাজগুলো হবে হচ্ছে মাস্টার ডিবিতে। এবং রিডের কাজের জন্য আমার বিভিন্ন ধরনের স্লেভ ওয়ার্কার গুলো থাকবে, স্লেভ ডেটাবেস ওয়ার্কার 1, 2, এরকম আমরা তিনটা দেখেছি, এখানে দুটো থাকতে পারে বা পাঁচটা থাকতে পারে। ইন্ডাস্ট্রি বেস্ট প্র্যাকটিস হচ্ছে অড নাম্বার রাখা। এটার অড নাম্বার রাখার বিভিন্ন ধরনের কিছু পয়েন্ট আছে, সেগুলো আমাদের আজকের স্কোপের বাইরে। বাট একটা জিনিস আপনাদের কাছে মনে হতে পারে যে এই যে মাস্টার ডিবিটা আমরা রাখছি রাইটের জন্য, এটা একটাই আছে, স্লেভ ডিবি আছে এখানে হচ্ছে তিনটা কেন স্লেভ ডিবি এবং মাস্টার ডিবি কেন একটা? বা মানে যেটা অলওয়েজ ডেটাবেস ডিজাইনের ক্ষেত্রে বলা হয় যে মাস্টার ডিবির চেয়ে স্লেভ ডিবিটা আসলে একটু বেশি রাখতে হবে। অর্থাৎ আমি যদি মাস্টার ডিবি একটা রাখি, অ্যাটলিস্ট বেটার ইন্ডাস্ট্রি প্র্যাকটিস হচ্ছে স্লেভ ডিবি যাতে আমি দুইটা রাখি বা তার চেয়ে বেশি রাখি। এর মূল কারণ হচ্ছে, আপনি যদি একটু খেয়াল করে থাকেন, আপনারা সবাই একটা খুবই ভালো ওয়েব অ্যাপ্লিকেশন বানিয়েছেন এই মানে আপনাদের এই যে ইকোসিস্টেমের জন্য যেটা বানিয়েছেন ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের জন্য। আর সেটার ক্ষেত্রে আপনারা যদি একটু খেয়াল করেন, আপনাদের প্রত্যেকটা ডেটাবেস লেয়ারের রিকোয়েস্টই আমি বলতে পারি যে অ্যারাউন্ড 70-30 রিকোয়েস্টই বলা যাবে যে 70% রিকোয়েস্ট ইজ ফর রিডিং ডেটা, আর বাকি 30% প্রবাবলি হচ্ছে আপনার রাইট বা আপডেট করা বা ডিলিট করা এটার জন্য। কারণ ডেটাবেস লেয়ারে এই রিডিং অপারেশনটা সবচেয়ে বেশি হয়। যেহেতু রিডিং অপারেশনটা সবচেয়ে বেশি হয়, এটা যুগ যুগ ধরে আসলে অবজারভেশনের মধ্যে আমরা দেখছি যে রিড অপারেশনটা সবচেয়ে বেশি।
সো সেই জায়গা থেকে স্লেভ ডেটাবেসটা আসলে মাস্টার ডেটাবেসের চেয়ে বেশি রাখা হয়। এটা গেল একটা কারণ। দ্বিতীয় কারণ, আপনাদের কারো কাছে কি এটা কোনোভাবে মনে হচ্ছে কিনা যে মাস্টার ডিবি তো এখানে একটা, কি ঘটবে যদি মাস্টার ডিবি আসলে ফেল করে? এটা কি কারো কাছে মনে হচ্ছে, বা কেউ কি বলতে পারবে যে মাস্টার ডিবি যদি ফেল করে তাহলে কি ঘটবে এখানে? রাইটিং গুলো হচ্ছে যে ফেল করবে, আচ্ছা, বাট হ্যাঁ, রিডিং গুলো সাকসেসফুলি হবে। ওকে, বাট এটা তো আমাদের আসলে এক্সপেক্টেড সলিউশন না। সো মাস্টার ডিবি যখন ফেল করলো, সাথে সাথে আহ, আপনার আপনার উত্তরটা কারেক্ট, বাট এটার পরের স্টেপটা কি সেটা আমি এখন বলছি। সেটা হচ্ছে যে কোনো একটা স্লেভ ডিবিকে তখন প্রমোট করা হবে। আমাদের মনে করেন যে কোন একটা টিম, আপনার আপনার সাথে পাঁচজনের, আপনি একটা পাঁচজনের টিমে আছেন, আপনি একজন মনে করেন সফটওয়্যার ডেভেলপার, আর আপনার টিমে একজন টিম লিড আছে। আপনার পারফরমেন্স খুবই ভালো, সাডেনলি আপনার টিম লিড রিজাইন করলেন, এবং আপনার পুরো কোম্পানি ডিসাইড করলো যে আমি এখন নতুন রিসোর্সে না গিয়ে, যেহেতু আমার এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারটার পারফরমেন্স খুবই ভালো, ওকে আমি টিম লিড বানিয়ে দিচ্ছি। এই বহু সেম কনসেপ্টটাই কিন্তু এখানে হয়। অর্থাৎ মাস্টার ডিবি যখন ফেল করে তখন ফাইন্ড আউট করার চেষ্টা করা হয় যে কোন স্লেভ ডিবির উপরে আসলে আমরা এখন মানে দেখতে পারি যে তার হেলথ কিরকম। আপনি আমরা যারা কম্পিউটার নিয়ে কাজ করি, অনেক সময় কিন্তু ডিস্কের বিভিন্ন হেলথ ধরনের কিছু টুল আমাদেরকে দেখায় যে আপনার ডিস্কের 78% ভালো আছে, বাকি অংশ ভালো না, ফ্র্যাগমেন্ট করেন, বিভিন্ন কাজ করেন। সো এই যে ব্যাপারগুলো থাকে, বিভিন্ন ধরনের পারফরমেন্স ইস্যু থাকে, সেখান থেকে ফাইন্ড আউট করা হয় যে আমি আসলে কোন স্লেভ ডিবিটাকে মাস্টার ডিবি বানিয়ে দিব, প্রমোট করবো। এবং তখন হচ্ছে এই যে রাইট অপারেশন গুলো, তখন হচ্ছে ওই স্লেভ ডিবির থ্রুতে হবে, এবং বাকি স্লেভ ডিবি গুলো হচ্ছে আমার এখানে রিডিং অপারেশন গুলো পারফর্ম করবে। এবং পরে যদি আমি আবার নতুন কোনো একটা সার্ভার এনে এখানে ইন্টিগ্রেট করি, সে এবং তখন হচ্ছে এটা আমার কল বা ডেটাবেস অ্যাডমিনের কল, যে সে আসলে কোনটাকে মাস্টার ডিবি হিসেবে কনসিডার করবে। সো এরপরে খুব ইম্পর্টেন্ট দুটো কনসেপ্ট, যে কনসেপ্টগুলো আসলে প্রোডাকশনে খুবই ইম্পর্টেন্ট, বাট এই ধরনের কম্পিটিশনে আমরা এটা এক্সপেক্ট করি না। একটা কনসেপ্টের নাম হচ্ছে ক্যাশিং। অবভিয়াসলি আপনারা মানে যখন ওয়েব ডিজাইন করেন বা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করেন, ফ্রন্ট এন্ডে যারা কাজ করেন, বিভিন্ন রেসপন্স গুলো যখন আসে, আপনারা কিন্তু ক্রোমের ডেভেলপমেন্ট টুলস বা অন্যান্য ব্রাউজারের যে ডেভেলপার টুলস গুলো আছে সেখানে চেক করেন যে আপনার এক একটা মানে এন্ড পয়েন্টের কুইরি ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে গিয়ে আবার ব্যাক এন্ড থেকে ফ্রন্ট এন্ডে আসতে কিরকম সময় লাগছে, লাইক কত সেকেন্ডের মধ্যে আপনি পাচ্ছেন, কত মিলি সেকেন্ডে এটাকে করা পসিবল। এই জিনিসগুলো আপনাদের একটা সার্টেন কনসার্ন থাকে। এবং আমি জানি না আপনারা কেউ এসইও নিয়ে আইডিয়া রাখেন কিনা। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা বলেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে গুগলের যে র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো, তার মধ্যে একটা ফ্যাক্টর হচ্ছে যে আপনার পেজটা কত দ্রুত মানে লোড হচ্ছে, কত দ্রুত আপনার পেজটা ডেটা জেনারেট করছে। সো এগুলো খুব ইম্পর্টেন্ট। যখন আপনি প্রোডাকশন লেভেলে বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে কাজ করবেন, তখন এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। সো সেই জায়গা থেকে আপনি বিভিন্ন ধরনের অপটিমাইজেশন কেসে আপনি ক্যাশিং এর কথা চিন্তা করতে পারেন। লাইক হচ্ছে আপনার একই জায়গা থেকে আপনি একই এন্ড পয়েন্টকে বারবার কল দিচ্ছেন, সেটা ডেটাবেস লেয়ারে যাচ্ছে, ডেটা মানে ফার্স্টে যাচ্ছে সার্ভার লেয়ারে গিয়ে এন্ড পয়েন্টের থ্রুতে সে যাচ্ছে বিজনেস লজিকের যে মানে এক্সিকিউশনটা, সেই এক্সিকিউশন করার জন্য সে আবার ডেটাবেসের সাথে কমিউনিকেট করছে, ডেটাবেস থেকে ডেটাটা নিয়ে সে আবার বিজনেস লজিক থেকে এনে সে আবার ফ্রন্ট এন্ড লেয়ারে বা ভিউ লেয়ারে আপনার কাছে নিয়ে এসে ডেটাটাকে শো করছে। একটা কনস্ট্যান্ট জার্নি এখানে চলছে, এবং এই কনস্ট্যান্ট জার্নিটাকেই আসলে ক্যাশ লেয়ার যে কাজটা করে সেটা হচ্ছে যদি দেখে যে মাল্টিপল টাইম আমার এই ডেটাটা রিড হচ্ছে, তখন সেই ডেটাটাকে ক্যাশ লেয়ারে স্টোর করে রাখে। ক্যাশ স্টোর মানে যখন স্টোর করে রাখে, তাহলে ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনের একটাই কাজ থাকে যে এই ক্যাশ থেকে ডিরেক্টলি ডেটাটা পড়া, সো দ্যাট তার পারফরমেন্স টাইমটা ম্যাসিভলি ইমপ্রুভ করে। সো অবভিয়াসলি এখানে আবার কিছু লিমিটেশনও থাকে, কারণ ক্যাশের তো মানে সাইজ আবার মানে কি বলে ইনডিফিনাইট, মানে এটারও একটা লিমিটেশন আছে। সো কখন আমরা আসলে কোন ডেটাটাকে ক্যাশ করব, যে ডেটাটা আমরা মাল্টিপল টাইম রাইট করছি, মাল্টিপল টাইম আমাদের যে ডেটাটা আপডেট হচ্ছে, সেই ডেটাটা যদি আমরা ক্যাশ করি তাহলে কিন্তু আমার কোনো লাভ নেই। কারণ
আমি এখানে ক্যাশ করছি, আবার ডেটাবেস এন্ডে আবার আপডেট হয়ে যাচ্ছে। সো আবার আমাকে কিন্তু ডেটাবেস এন্ড থেকে ক্যাশ এন্ডে এনে এটাকে আপডেট করতে হবে। সো এই আমি যত আবার রাইটিং লেয়ারের ডেটাকে ক্যাশে রাখার চেষ্টা করব, এটা আমাকে পারফরমেন্সে কোনো হেল্প করবে না। সো কোনটা হেল্প করবে? যেটা আমার ডেটা রিড, ফ্রিকোয়েন্ট ডেটা রিড হচ্ছে, কিন্তু সেই ডেটাটা হয়তো বা মানে আমার সার্টেন টাইমস আপডেট হচ্ছে না। লাইক ধরলাম আমি আমার ক্যাশে আমি একটা এক্সপায়ারেশন পলিসি বসালাম যে একদিন পর পর আমার ক্যাশটা রিফ্রেশ হবে। সো আমি আসলে ক্যাশে ওই ডেটাগুলোই রাখবো যে ডেটাগুলো একদিনের মধ্যে খুব একটা চেঞ্জ হয়, বাট আমি এই ডেটাটাকে রিড করার চেষ্টা করি মাল্টিপল টাইমস। তখনই কেবলমাত্র কিন্তু আমার পারফরমেন্সটা বেটার হবে। অলসো যে কারণে আমি বললাম যে কেন আমরা এই ডেটার মানে যেগুলো রাইট করি সেগুলোকে ক্যাশে রাখলে আমার কিন্তু একটা কনসিস্টেন্সির প্রবলেম হবে। লাইক মনে করেন যে আপনার ডেটাবেস এন্ডে আপনার ব্যালেন্স হচ্ছে 200 টাকা আপডেট করার পরে, কিন্তু তার আগে 150 টাকা ছিল, আপনার এন্ডে 50 টাকা যোগ হওয়ার পরে কিন্তু 200 টাকা হয়েছে। এখন আপনি যদি এই ডেটাটাকে মানে ক্যাশ লেয়ারে রাখতে চান এবং আপডেট না করেন, তাহলে স্টিল কিন্তু আগের যে ভ্যালুটা 150 টাকা সেটাই আপনাকে দেখাবে। সো আপনার ডেটাবেস এন্ডে আপনার আপডেটেড ডেটা হচ্ছে আপনার মানে যে ট্রানজাকশন লেয়ারে আপনার ব্যালেন্স হচ্ছে 200 টাকা, বাট আপনি যখন ক্যাশ থেকে ডেটাটা করবেন আপনার কারেন্ট ব্যালেন্স দেখাবে হচ্ছে 150 টাকা, যেটা খুবই রং একটা ইনফরমেশন। সো এই কনসিস্টেন্সি ঠিক রাখার জন্য কিন্তু আমাদের উচিত কখনোই যে ডেটাগুলো মাল্টিপল টাইম রাইট হতে থাকে সেই ডেটাগুলোকে ক্যাশে না রাখা। এবং আরেকটা বেটার ওয়ে হচ্ছে আপনি কোন ধরনের ক্যাশ ইউজ করবেন। অলওয়েজ মাল্টিপল ক্যাশ ইউজ করাটা বেটার। সিঙ্গেল ক্যাশ ইউজ করলে যেটা হবে সেটা হচ্ছে অনেক সময় আপনার বিভিন্ন ধরনের মাল্টিপল রিকোয়েস্ট কনস্ট্যান্টলি আসতে থাকলে সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিওরের একটা ব্যাপার থাকতে পারে। সেই সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিওর হলে কিন্তু আপনার ক্যাশ আপনার কোনো পারফরমেন্সের জন্য বেটার কোনো পারপাস সার্ভ করবে না। সো মাল্টিপল ক্যাশ যখন থাকবে সেটা ইন মেমোরি ক্যাশ হতে পারে লাইক রিডিস, ডিস্ট্রিবিউটেড ক্যাশও হতে পারে। ডিস্ট্রিবিউটেড ক্যাশের জন্য আপনারা যে মঙ্গো ইউজ করছেন সে মঙ্গোকেও মানে আমি যতদূর জানি ডিস্ট্রিবিউটেড ক্যাশ হিসেবে ইউজ করা যায়, বাট ইন মেমোরি ক্যাশ হিসেবে রেডিসটা খুবই ইউজ হয়। মেম ক্যাশ আছে, আরো অনেক ধরনের ক্যাশিং সিস্টেম আছে, সেই ক্যাশগুলো আপনারা দেখতে পারেন। এবং ফেসবুক কিভাবে আসলে মেম ক্যাশ নিয়ে অপটিমাইজেশনের কাজগুলো করে এগুলো নিয়ে বিভিন্ন ধরনের আর্টিকেল আছে, আপনারা চাইলে সেগুলো পড়তে পারেন। আরেকটা অপটিমাইজেশন লেয়ার হচ্ছে সিডিএন, মানে এটা হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। সো সিডিএন এর ব্যাপারে কারো কোনো আইডিয়া আছে? সিডিএন এর ব্যাপারে কেউ আমাকে কোনো আইডিয়া দিতে পারবে? সিডিএন কি জিনিস, কেন সিডিএন ইউজ করা হয়? ও ভিডিও অ্যান্ড ইমেজেস যেগুলো তো অনেক হচ্ছে যে ডেটা অনেক বেশি থাকে, তো সেক্ষেত্রে অনেক ফাস্টার ডেটা ডেলিভারির প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে রাইট। কিন্তু মানে আমি যদি আপনাকে এই কোশ্চেনটা করি যে মনে করেন যে অনেক ডেটা থাকে, ধরেন ওই ডেটাটার সাইজ বা একটা ইমেজ আমি ধরি, একটা স্ট্যাটিক ইমেজ, মনে করেন স্ট্যাটিক ইমেজটার সাইজ হচ্ছে 10 MB। আমি জাস্ট হিসেবে সুবিধার জন্য একটা 10 MB ইমেজের কথা চিন্তা করছি। এটা তো আপনি আপনার সার্ভারেও রাখতে পারতেন, 10 MB রাখতে পারতেন। সেটা আপনি 10 MB কেন আপনার সার্ভারে না রেখে সিডিএন এ রাখবেন? সার্ভার মেইনলি তো হচ্ছে যে আমাদের ওই সেকেন্ডারি স্টোরেজ যেখানে থাকে সেটাতে। তো সেকেন্ডারি স্টোরেজের হচ্ছে রিডিং রাইটিং স্পিডটা তো ইন মেমোরি স্পিডের চেয়ে অনেকখানি স্লো, তো সেটা আর কি আচ্ছা, এই স্পিডটা বাড়ানোর জন্য। ব্যাপারটা এটার পাশাপাশি আমি বলবো যে মেজর রিজনটা একটু অন্যরকম। মেজর রিজনটা হচ্ছে যে ধরেন সিডিএন এ রাখার একটা মূল উদ্দেশ্য কিন্তু আলাদা। আপনি মনে করেন আপনি বাংলাদেশ থেকে বসে একটা ওয়েব পেজ বানিয়েছেন এবং আপনার আশেপাশে ধরেন ইন্ডিয়া বা সিঙ্গাপুরে কোথাও এডাব্লিউএস এ বা যে কোনো জায়গায় কোথাও হোস্ট করছে। এখন আমেরিকা থেকে কেউ আসলে আপনার এই কন্টেন্টটা নিবে, সো তার যে ট্রাফিক লেন্থ, সে যে আমেরিকা থেকে আপনার এন্ডে এসে জিনিসটা দেখবে, এখান থেকে যখন আপনার ফাইলটা ট্রানজিট হয়ে তার কাছে যাবে সেটার জন্য যে সময়টা দরকার, আপনি যদি এটাকে একটা কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কে রাখেন, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক অপটিমাইজলি ফাইন্ড আউট করবে যে আসলে আমেরিকা থেকে যিনি দেখছেন তার নিয়ার বাই আসলে সে কোথায় এই ডেটাটা স্টোর করতে পারে, এবং সেখান থেকে আসলে সে ওই ইউজারের কাছে সে সবচেয়ে অপটিমাইজ পাথটা অনুযায়ী তাকে ডেটাটা পাঠাবে। সো সেখান থেকে পারফরমেন্স টাইমটা খুব ম্যাসিভলি ইমপ্রুভ করে। সো এটা হচ্ছে সিডিএন এর একটা মানে ইম্পর্টেন্সের জায়গা। এবং আপনারা অনেকেই দেখবেন যে এই কারণেই
আপনারা মানে যে ধরনের ফ্রন্ট এন্ড লাইব্রেরি গুলো ইউজ করেন, লাইক হচ্ছে বুটস্ট্র্যাপ বলেন, জিকুইরি বলেন, বা আরো বেশ কিছু আছে, সেগুলো অনেক সময় মানুষজন হচ্ছে ডিরেক্টলি বা ইভেন এর ডকুমেন্টেশনে পেজে সিডিএন এর লিঙ্ক দেওয়া থাকে। সিডিএন এর লিঙ্ক এই কারণেই দেওয়া থাকে যাতে আপনি যেখান থেকে ইউজ করেন না কেন, সিডিএন এর থ্রুতে সেটা সবচেয়ে অপটিমাল প্যাথ অনুযায়ী আপনাকে একটা বেস্ট পারফরমেন্সটাও আপনাকে রিওয়ার্ড করবে। এই জায়গা থেকে আসলে সিডিএন এর ইউজেসটা হয়। আমি একটু ডিস্ট্রিবিউটেড আর্কিটেকচারের দিকে যাই। আমরা ফার্স্টেই কিন্তু হরিজন্টাল স্কেলিং এবং হচ্ছে ভার্টিক্যাল স্কেলিং নিয়ে আলোচনা করেছি। এতক্ষণ কিন্তু আমরা মোরলেস ভার্টিক্যাল স্কেলিং এর দিকে ছিলাম, এখন হচ্ছে আমরা ডিস্ট্রিবিউটেড আর্কিটেকচারের দিকে একটু কথা বলি। ওয়ান অফ দ্য মোস্ট, আমি বলবো এই মুহূর্তের পপুলার সলিউশন না, বাট একটা টাইমে হাডুপ খুবই পপুলার একটা সলিউশন ছিল, এবং এই সলিউশনটার উপর বেস করেই আসলে মানে এই সলিউশনটাকে বিভিন্ন ধরনের আমি বলবো যে ডেকোরেশন করে আজকের ক্লাউড আর্কিটেকচার তৈরি হয়েছে। এখন তো সবাই ক্লাউডে কাজ করবে, বাট ক্লাউডের বিভিন্ন আর্কিটেকচার যদি আপনারা খুব ডিপ ডাউনে যান, আপনারা দেখবেন যে ওই প্রত্যেকটা থিওরি আসলে এই হাডুপের থিওরি থেকে আসে, বা এই ডিস্ট্রিবিউটেড আর্কিটেকচারের যে থিওরি সেখান থেকে আসে। সো মানে এই হাডুপের একটা আলাদা ধরনের ফাইল সিস্টেম ছিল, এইচডিএফএস একটা আর্কিটেকচার ছিল। তো সেখানে কিন্তু একটু আগে আমরা যেরকম দেখলাম যে ডিস্ট্রিবিউটেড লেয়ার না হয়েও আমরা কিন্তু মাল্টিপল সার্ভার রেখেছি, মাল্টিপল ডেটাবেস টায়ার রেখেছি, সো দ্যাট আমাদের যে কোনো ধরনের ডিজাস্টারের কেসে আমরা রিকভারিটা প্রয়োজন মতো দিতে পারি। ডিস্ট্রিবিউটেড আর্কিটেকচার কিন্তু অনেকটা সেম, এবং এখানে আমার একটা কনসেপ্ট হচ্ছে নেম নোড, আর একটা কনসেপ্ট হচ্ছে ডেটা নোড। ডেটা নোডে আসলে আমার প্রত্যেকটা ডেটা রেপ্লিকেটেড ওয়েতে থাকে, লাইক এটা আমি বলে দিতে পারি যে কয়টা রেপ্লিকেশন ওয়েতে থাকবে। নর্মাল কেস হচ্ছে যে আপনার একটা ডেটা তারা হচ্ছে আরো এক্সট্রা দুইটা লেয়ারে সেভ করে রাখে, সো মোট 3টা রেপ্লিকেশন থাকে। সো বাট এটাকে 5টা লেয়ারে রাখা যায়, 7টা লেয়ারে রাখা যায়, মানে 7টা রেপ্লিকেশন ফ্যাক্টরেও রাখা যায়, আরো অনেক রেপ্লিকেশন ফ্যাক্টরে রাখা যায়। বাট ইন্ডাস্ট্রি বেটার একটা চয়েস হচ্ছে 3টা রেপ্লিকেশন ফ্যাক্টরে। সেখান থেকে মানে আপনার ডেটা নোডে ডেটাটা থাকবে। আর এই যে ডেটা নোড মানে হচ্ছে, আপনারা যদি একটু চিন্তা করেন হরাইজন্টাল স্কেলিং আমি কি বলেছি, হরাইজন্টাল স্কেলিং এ যেটা বলেছিলাম যে 32 জিবি র্যাম এবং হচ্ছে 1 টেরাবাইটের স্টোরেজের একটা সার্ভারের সাথে আমি যদি মাল্টিপল একই কনফিগারেশনের কিছু সার্ভার রাখি, তাহলে তাদের মধ্যে তো আমার একটা কমিউনিকেশন তৈরি করতে হবে, যে কমিউনিকেশনের থ্রুতে তারা আসলে টাস্কের বিভিন্ন ধরনের ব্লক বাই ব্লক অপারেশন করে দেন সেটাকে অ্যাগ্রিগেট করে দেন আমাকে আমার রেজাল্টটা পাঠাবে। তো এই ডেটা নোডের মধ্যে যে কমিউনিকেশনটা হয়, সেই কমিউনিকেশনটা ঠিক করা হচ্ছে নেম নোড মেটা ডেটার থ্রুতে, এবং এই মেটা ডেটাটা ফাইন্ড আউট করে যে আসলে কোন ডেটা নোডে কোন ডেটাটা আছে, এবং আমার এই নেম নোডের থ্রুতে আমি জানতে পারবো যে এই ডেটা নোড একটা কোন আরেকটা ডেটা নোডের সাথে কমিউনিকেশন করে সে ফাইন্ড আউট করার চেষ্টা করছে। লাইক সাপোজ আমার এই পার্টিকুলার ডেটা নোডে আমি যদি আমার কোনো একটা ডেটা থাকে, আমি মনে করি যে এই ডেটা নোডে একটা ডেটা আছে যার একটা রেপ্লিকা এই ডেটা নোডে আছে। এখন সাডেনলি আমার যদি এই ডেটা নোডটা ফেল করে, তাহলে কিন্তু আমি এই ডেটা নোড থেকে আমার ডেটাটা রেস্কিউ করতে পারবো, কিন্তু কোশ্চেন হচ্ছে এই ডেটা নোডে যে আমার রেপ্লিকাটা আছে, এই ইনফরমেশন আমি মানে কার কাছে আছে সেটা যদি আমি না জানি, তাহলে তো আমি আসলে বের করতে পারবো না যে আমার ডেটা মানে কোন আরেকটা ডেটা নোডে আমার এই রেপ্লিকা ডেটাটা আছে। এই পুরো ইনফরমেশনটা এক্সিস্ট করে হচ্ছে নেম নোডের থ্রুতে, এবং সেম মাস্টার এবং স্লেভের যে টেকনোলজিটা, এটাও এখানে কাজ করছে। এবং নেম নোড যদি সাডেনলি আমার ফেল করে, লাইক ওই মাস্টার ডিবির মতো, তখন যে কোনো একটা ডেটা নোডকে নর্মালি একটা সেকেন্ডারি নেম নোড থাকে হাডুপের ক্ষেত্রে, সেক্ষেত্রে ওই সেকেন্ডারি নেম নোডকে নেম নোড বানায় দেওয়া হয়। বাট আমার যদি সাডেনলি দুটো নেম নোডই ফেল করে, তখন যে কোনো একটা ডেটা নোডকে প্রমোট করে নেম নোড বানিয়ে দেওয়া হয়। সো মানে এই টপিকগুলো কিন্তু মোরলেস সেম, আপনি যদি একটার সাথে একটা দেখেন, দেখবেন যে একটা মানে লেয়ারের মতো একটার পরে আরেকটা, মানে আপনি আপনার ধরতে খুব সুবিধা হবে। এরপরে আরেকটা যেটা আসে সেটা হচ্ছে আপনার মেসেজ কিউ। মেসেজ কিউ এর সবচেয়ে সুন্দর এক্সাম্পল হচ্ছে কাফকা। কাফকা ইউজ করা হয়, আমি জানি না আপনারা কাফকার নাম শুনেছেন কিনা। একই আমি একটা জিনিস কিন্তু বলছি যে এটা কিন্তু আপনাদের সাথে একটা ডেটা ইন্টেন্সিভ অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য কি কি বেস্ট প্র্যাকটিস ইউজ করা হয় সেটা আমরা কিন্তু কেউ এটা এক্সপেক্ট করছি না যে আপনার ফাইনাল রাউন্ডে গিয়ে আমাদেরকে
কাফকা দেখাবেন, হাডুপ দেখাবেন, ক্লাউড দেখাবেন, নো। দিস আর জাস্ট মানে নলেজ ট্রান্সফার, মানে আপনাদের সাথে শেয়ার করা যে ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ হয়, আপনারা আপনাদের ফাঁকা সময় কিভাবে একটা ডেটা ইন্টেন্সিভ অ্যাপ্লিকেশন তৈরি করার ব্যাপারে চিন্তা করতে পারেন, বা আপনারা ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় যদি আপনারা নিজেরা কোনো স্টার্ট আপ দেওয়ার চিন্তা করেন, লাইক মনে করেন পাঠাও যখন শুরু হয়েছিল তখন 10টা 12টা রাইড হতো, এরপরে এখন বাংলাদেশে লাখ লাখের উপরে রাইড হয়। তো লাখ লাখের উপরে যখন রাইড হয় তখন আপনার কি কি মানে টার্মিনোলজি নিয়ে কাজ করতে হবে, কি কি টুলস নিয়ে কাজ করতে হবে, সেটার একটা গ্লিমস আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা। বাই দ্য ওয়ে, এখন কয়টা বাজে? আমার প্রেজেন্টেশন মোড অন করা, সো আমি দেখতে পাচ্ছি না। 5টা। আমরা কি এখন ব্রেক দিব? দিতে পারেন, এখন দিতে পারেন বা 10 মিনিট পরে দিতে পারেন, যেটা আপনার সুবিধা হবে। আমার মনে না, আমার মনে হয় আমরা এখনই ব্রেকটা দিই। এখন ব্রেক দিয়ে সব এখন কি প্রেজেন্টেশন মোডে দেখা যাচ্ছে? একটু ফাইন যদি সো মেসেজ কিউএ আমরা ছিলাম, তো কাফকার কথা বলছিলাম। তো টুলটা খুব ইম্পর্টেন্ট, না কনসেপ্টটা ক্লিয়ার করা ইম্পর্টেন্ট। আপনার ক্লাউড ওয়াইজ মেসেজ কিউএ অনেক কিছু পাবেন, প্লাস হচ্ছে শুধু কাফকা না, অনেক ধরনের মেসেজ কিউএ সিস্টেম আছে। তো যাই হোক, মেসেজ যে কোনো মেসেজ কিউএ নিয়ে সো যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, সরি ফর দ্য ইন্টারাপশন। সো কাফকার কথা যেটা বলছিলাম, যে কাফকা ছাড়াও আসলে বেশ কিছু টুল আছে মেসেজ কিউএর জন্য। সো এখানে টুলটা ইম্পর্টেন্ট না, আমাদের ইম্পর্টেন্ট ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যে মেসেজ কিউএর কনসেপ্টটা আসলে কি। সেই কনসেপ্টটা বোঝার জন্য প্রথমে আমি জাস্ট বেসিকটা আপনাদেরকে একটু শেয়ার করি। সেটা হচ্ছে যে প্রডিউসার এবং কনজিউমারের একটা থিওরি আছে। এখানে প্রডিউসার হচ্ছে যে ডেটাটা মানে কোনো একটা পার্টিকুলার জায়গায় সেই ডেটাটা আসলে সেভ করে জমা রাখবে, এটাকে আমরা বলছি পাবলিশ করা। আর কনজিউমারের কাজ হচ্ছে ওই পার্টিকুলার যে জায়গাটায় প্রডিউসার সেভ করে রেখেছে সেখান থেকে কনজিউম করা, এবং এই কনজিউমের ব্যাপারটাকে একটা অন্য ধরনের ব্যাপারের থ্রুতে সে আসলে কনজিউম করে, যেটাকে বলা হয় হচ্ছে সে ওই পার্টিকুলার যে জায়গাটা, যাকে আমরা মেসেজ কিউ বলছি, সেখানে সে একটা সাবস্ক্রিপশন নিয়ে রাখবে, সো দ্যাট মেসেজ কিউতে যখন নতুন কোনো ইনফরমেশন আসবে সে যাতে কনজিউমার সাথে সাথে একটা নোটিফিকেশন পেয়ে যায় যে আমার নতুন কোনো একটা ইনফরমেশন এসেছে, আমার সেটা নিতে হবে। এখন আমি একটা এক্সাম্পল দিই, জিনিসটা একটু কঠিনভাবে বলে ফেলেছি আর কি। সো আমার মনে হয় একটা এক্সাম্পল দিলে জিনিসটা সহজ হবে। আমরা অনেকেই অনলাইনে মনে করেন যে আমাদের কোনো একটা ছবি, সেটাকে আমরা জেপিজি থেকে পিএনজি করতে চাই, তাই না? অনেক অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়ে, বা হচ্ছে অ্যানিমেটেড জিপ থেকে পিএনজি করতে চাচ্ছি, বা যে কোনো একটা ফরম্যাট চেঞ্জ করতে চাচ্ছি, বা ডক ফাইলকে পিডিএফ বানাতে চাচ্ছি। সো এরকম কি বেশ কিছু অনলাইন কনভার্টার পেজ আছে, যে পেজগুলোতে আমরা এই ধরনের সার্ভিসগুলো পেতে পারি। তো এক্ষেত্রে আসলে মেসেজ কিউইং সিস্টেমটা কিভাবে হতে পারে? লাইক মনে করেন যে আপনি একজন প্রডিউসার, এখানে আপনি একজন প্রডিউসার হিসেবে কাজ করছেন, যিনি আপনার একটা ডক ফাইল নিয়ে সেখানে আপলোড করছেন যে আমার এটাকে পিডিএফ ফাইল করে দিতে হবে। এখন আপনি আসলে জানেন না যে যে এটা নিয়ে কাজ করছে বা যে আপনাকে পিডিএফ ফাইলটা বানিয়ে দিবে, যে সিস্টেমটা, সেই সিস্টেমটা এই মুহূর্তে অ্যাভেলেবল কিনা। সো তার রিসোর্সটা আসলে, রিসোর্স পুলিংটা আসলে কিরকম সেটা সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই। সে হয়তো বা এখন অন্য কোনো একটা টাস্কে বিজি আছে, এই একই একই টাস্কে হয়তো বিজি আছে, বাট অন্য কোনো কারো কাছ থেকে পাওয়া কোনো ডককে সে পিডিএফ করতে বিজি আছে। তো এখন আপনি যখন একটা ডক ফাইল আপলোড করলেন, সেটা একটা কিউইং সিস্টেমে গিয়ে আসলে থাকলো, এবং থাকার পরে যে আসলে এই সিস্টেমটা নিয়ে কাজ করছে, যে সিস্টেমটা এই ডকটাকে পিডিএফ বানাচ্ছে, তার কাছে একটা নোটিফিকেশন যাচ্ছে যে আপনার কাছে আরো একটা নতুন ডক ফাইল এসেছে যেটাকে পিডিএফ করতে হবে। সো সে তার আগের কাজটা শেষ করে দেন দেখছে যে মেসেজ কিউতে নতুন কি এসেছে, সেটার যে অর্ডারটা, যেহেতু একটা কিউ, সো ফার্স্ট ইন ফার্স্ট আউট,
যে আসছে তার সেই অর্ডার বেসিসে আরেকটা টাস্ক নিয়ে তখন তার সেই ডক ফাইলটাকে সে নতুন করে পিডিএফ ফাইল বানাচ্ছে। সেম গোস ফর ছবির ক্ষেত্রে আপনি মনে করেন যে কোনো একটা রঙিন ছবিকে গ্রে স্কেল বানাবেন, সেই সেম কাজটাও একইভাবে হয়। আপনার মেসেজ কিউ থেকে ওই সার্ভিস লেয়ারটা অ্যাজ এ কনজিউমার ডেটাটা নিয়ে সেটাকে গ্রে স্কেল করে দেন হচ্ছে আবার আপনার কাছে কিন্তু পাঠানোর ব্যবস্থা। সো এটা এক ধরনের কিউইং সিস্টেম আমরা বলতে পারি। এ ধরনের অনেক ধরনের কিউইং সিস্টেম আছে এবং মোস্টলি এই কিউইং সিস্টেমটার মানে আমি বলবো যে ইন্ট্রোডাকশনটা হয়েছে হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস কমিউনিকেশনকে ম্যানেজ করার জন্য। এখন কিন্তু প্রচুর অ্যাসিঙ্ক্রোনাস কমিউনিকেশন হয়। আপনার জাভাস্ক্রিপ্টেও আপনারা এখন অ্যাসিঙ্ক অ্যাওয়েট ইউজ করছেন, পাইথনেও এই ইউজ করা হচ্ছে। বিভিন্ন আগে থেকে জাভাতে বা সি শার্পে তো ছিলই, নতুন যে ল্যাঙ্গুয়েজ আসছে সেগুলোতে এই অপশনগুলো আছে। সো যখন এই অ্যাসিঙ্ক্রোনাস বিভিন্ন রিকোয়েস্ট যায় একটার পর একটা এবং সেটা যখন আমাদের কাছে কোনো ট্রেস রাখাটা ইম্পর্টেন্ট হয়ে যায় যে এতগুলো রিকোয়েস্ট তো আসলে কনজিউমার একসাথে প্রসেস করতে পারবে না, কনজিউমার নিতে পারবে না। সো তাকে আসলে একটা মেকানিজম দিতে হবে যে ওকে তুমি এই পুলের যে একটার পর একটা রিকোয়েস্ট আসছে তুমি তার অর্ডার থেকে তাকে নিয়ে দেন প্রসেস করো। সো এই মেকানিজমটাই হচ্ছে তাকে দেওয়ার থেকে আমরা মেসেজ কিউটা দিচ্ছি। সো মেসেজ কিউয়ের পরে আমরা জাস্ট একটা ব্যাপার নিয়ে একটু ডিসকাস করি, ব্যাক টু দ্য বেসিক অ্যাগেইন, যে আমরা যখন ডেটাবেজের বিভিন্ন জিনিস নিয়ে কথা বলছিলাম এবং ফার্স্টে আমরা বলছিলাম যে আপনারা অনেকে মঙ্গোডিবি নিয়ে কাজ করেছেন। মঙ্গোডিবি নিয়ে আমাদের কারো কোনো অভিযোগ নেই, জাস্ট আমরা আসলে বুঝতে চাচ্ছিলাম যে মঙ্গোডিবি কেন ইউজ করছেন, বাট এটা আসলে একটা অ্যান্সার পেলে ভালো হতো। আরডিবিএ সরি এক্সকিউজ মি RDBMS যেটা বোঝায় সেটা হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম লাইক পোস্টগ্রেস বা মাইসিকিউএল, সিকিউএল সার্ভার, ওরাকেল, এই ধরনের জিনিসগুলো। সো এটা আমরা তখনই ইউজ করব যখন আমি শিওর থাকবো যে আমার ডেটা আসলে স্ট্রাকচার। অলসো শুধু স্ট্রাকচারের কেসে না, আমার অ্যাসিড কমপ্লায়েন্স যেটা, অ্যাসিড নিয়ে আমাকে কেউ বলতে পারবে যে অ্যাসিডের ফুল ফর্ম কি? Anyone? আহ মানে ওই কনসিস্টেন্সি, আইসোলেশন এগুলো আছে, হ্যাঁ হ্যাঁ, ডিউরাবিলিটি। সো একটা হচ্ছে অ্যাটমিসিটি, কনসিস্টেন্সি, আইসোলেশন, ডিউরেবিলিটি। সো মানে এই জিনিসগুলো আমরা আশা করি যে আপনারা অবভিয়াসলি আপনাদের ডেটাবেস ম্যানেজমেন্টের যে কোর্সটা করে সেখান থেকে অবভিয়াসলি আপনারা জানেন। আরডিবিএমএস এর আরেকটা ভালো যে ফিচার সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কমপ্লেক্স কোয়েরি করা। কমপ্লেক্স কোয়েরি আসলে কোনগুলো, যেমন হচ্ছে ধরেন বিভিন্ন ধরনের পার্টিশন মেকানিজম যেগুলো থাকে, পার্টিশনের থ্রুতে পার্টিশন বাই কোয়েরি, উইন্ডোজ কোয়েরি যেগুলোকে বলা হয় অনেক সময় উইন্ডো কোয়েরি, সেই কোয়েরিকে আমরা কমপ্লেক্স কোয়েরি বলি। এবং এগুলোর জন্য আরডিবিএমএস আসলে খুবই ভালো অপটিমাইজড লেভেলের কোয়েরি প্রসেসিং করে। এবং অলসো ডেটা ইন্টিগ্রিটি বাই রিলেশনশিপ, মানে কি আমরা অনেক সময় ডেটাবেসটা যখন ডিজাইন করি বা ডেটাবেসে বিভিন্ন টেবিলগুলো আমরা রাখি বিভিন্ন পাবলিক কি, প্রাইভেট সরি পাবলিক কি, তারপর হচ্ছে ফরেন কি, এই বেসিসে আমরা বিভিন্ন ধরনের রিলেশনশিপ ক্রিয়েট করি। এতে যেটা হয় বিভিন্ন ধরনের টেবিলগুলো বা বিভিন্ন ধরনের ডেটার মধ্যে এক ধরনের ইন্টিগ্রিটি থাকে এই রিলেশনশিপটা এস্টাবলিশ করার মাধ্যমে। NoSQL এর পাওয়ারফুল ফিচারগুলো আসলে কোথায় যখন আমার NoSQL ইউজ করা দরকার? স্কেলেবিলিটি, অনেক অনেক ডেটা আসতেছে, NoSQL মানে অনেক আগে থেকে হচ্ছে হরাইজন্টাল স্কেলিংকে সাপোর্ট করে। সো NoSQL একটা খুবই ভালো মানে আপনাকে সাপোর্ট দিতে পারে। ফ্লেক্সিবল স্কিমা, ফ্লেক্সিবল স্কিমা ব্যাপারটা কি, আপনি যখনই রিলেশনাল ডিবিতে কাজ করবেন আপনাকে অলওয়েজ টেবিলে আগে বলতে হবে যে ভাই আমার এই টেবিলে 6টা কলাম আছে, 6টা কলামের কোনোটা ইন্টিজার, কোনোটা হচ্ছে বার্কার, কোনোটা হচ্ছে ডেট, এইভাবে আপনাকে বলতে হবে। কিন্তু NoSQL এ এই স্কিমা আপনাকে বাই ডিফল্ট বলে দেওয়া দরকার নেই, আপনি আপনার মতো করে জিনিসটা রাখবেন। এটা একদিক থেকে যেমন সুবিধা, আর একদিক থেকে অবশ্যই অসুবিধারও, কারণ অনেক সময় আপনার ডেটা কোয়ালিটির একটা বড় ধরনের ইস্যু দেখা যায়। আপনি NoSQL এর ডেট ফিল্ডের মধ্যে কোনো কোনো জায়গায় ডেট কলামে আপনি ডেট ভ্যালু রাখছেন, আবার কোনো কোনো জায়গায় আপনি আসলে মনে করেন যে ডেটটাকে একটা স্ট্রিং এর মতো করে রাখছেন, মনে করেন 02012024 এভাবে রাখছেন। সো আপনার তখন কিন্তু এই ডেটা ভ্যালিডেশন নিয়ে একটু এক্সট্রা কাজ করা লাগবে প্রসেসিং নিয়ে। বিগ ডেটা এবং রিয়েল টাইম অ্যানালাইটিক্সে NoSQL খুবই ভালো সাপোর্ট দেয় এবং হাই অ্যাভেলেবিলিটি। NoSQL এর যে বিভিন্ন ফিচারগুলো রয়েছে শুধু মঙ্গোই না, আরো
অনেক কিছু রয়েছে, লাইক ক্যাসান্ড্রা আছে, বিভিন্ন ধরনের গ্রাফ ডেটাবেস আছে। তার ওয়ান অফ দ্য মোস্ট মেজর ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে হাইলি অ্যাভেলেবিলিটি মেক শিওর। দেন খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট আপনাদের সাথে একটু শেয়ার করি, সেটা হচ্ছে ইটিএল ভার্সেস ইএলটি। ইটিএল এবং ইএলটি হচ্ছে ডেটাবেজের অনেক ধরনের ডোমেইন আছে। এর মধ্যে মানে ডেটাবেজ আপনি অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করতে পারেন, ডেটা নিয়ে আপনি অ্যানালাইটিক্স করতে পারেন, ডেটা আপনি ডেটা ইঞ্জিনিয়ার হতে পারেন, এবং ইটিএল ইএলটি কনসেপ্ট আসলে ডেটা ইঞ্জিনিয়ারের, ডেটা সায়েন্টিস্ট হতে পারেন। সো ডেটা ইঞ্জিনিয়ারিং এর কাজ হচ্ছে আপনাকে কতটা অপটিমাইজ ওয়েতে আপনি আপনার ডেটা স্টোর করতে পারেন সেই আর্কিটেকচারটা ক্রিয়েট করা। এবং এখানে ইটিএল এবং ইএলটি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি বলবো যে কিছুদিন আগ পর্যন্ত এটা শুধুমাত্র ইটিএল ছিল, রিসেন্টলি আমরা ইএলটিও দেখতে পাচ্ছি, এবং এখানে প্রত্যেকটা লেটার আসলে স্ট্যান্ডস ফর দ্য সেম থিং। ই হচ্ছে এক্সট্রাক্ট, টি হচ্ছে ট্রান্সফর্ম, এল হচ্ছে লোড। সো ডিফারেন্সটা কোথায়? অর্ডারিং এ। কোনোটার ক্ষেত্রে এক্সট্রাক্ট আগে হবে, তারপর ট্রান্সফর্ম, তারপরে লোড, এবং পরেরটা হচ্ছে আগে এক্সট্রাক্ট হবে, লোড হবে, এবং দেন হচ্ছে ট্রান্সফার হবে। তাহলে ব্যাপারটা আসলে কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি আপনার যখন বিভিন্ন সিস্টেম থেকে কাজ করবেন, ধরেন আপনারা যেই ভেহিকেল টেবিলটা নিয়ে কাজ করেছেন, সেই ভেহিকেল থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনারা পাচ্ছিলেন, কখন এসটিএস এ ঢুকছে, এসটিএস থেকে আবার কখন ডাম্পটা নিয়ে আবার কখন সে রওনা দিয়েছে, সেখান থেকে সে ল্যান্ডফিলে কখন যাচ্ছে, ল্যান্ডফিলে ডাম্পটা আবার প্লেস করার পরে সে সেখান থেকে কখন বের হচ্ছে। ইনফরমেশনটা আপনারা পাচ্ছেন কিসের থেকে? নিশ্চয়ই ওই ভেহিকেলে কোনো না কোনো সেন্সর আছে। এই সেন্সর থেকে যে ডেটাটা আসে সেটা হচ্ছে আপনাদের ডেটা সোর্স। সো এই ডেটা সোর্সের সাথে আপনি মনে করেন যে যখন আরো বিভিন্ন ডেটাকে অ্যাড করবেন, মনে করেন যে আপনার কোন একটা এসটিএস এর লোকেশন, সেই লোকেশনটা আসলে কোন ডিস্ট্রিক্টে, কোন উপজেলায়, কোন কোন লোকেশন ওয়াইজে পড়ছে, বা বিভিন্ন ধরনের আপনার আইডেন্টিফিকেশন ডেটার সাথে আপনি এটাকে মার্জ করার চেষ্টা করবেন। সো আপনার মাল্টিপল ডেটা সোর্স থাকবে, সেই ডেটা সোর্স থেকে আপনি ডেটাগুলোকে ফার্স্টে এক্সট্রাক্ট করবেন। অর্থাৎ আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কতটুকু ডেটা দরকার, সেই মনে করেন আপনার একটা সোর্সে 16টা কলাম আছে, আর একটা সোর্সে মনে করেন আপনার 10টা কলাম আছে। প্রথম সোর্স থেকে আপনার 8টা দরকার, দ্বিতীয় সোর্স থেকে আপনার 3টা কলাম দরকার, বাকিগুলো আপনার দরকার নেই। সো সেই ইনফরমেশন গুলো আপনি গ্র্যাব করে একটা লেয়ারে নিয়ে আসবেন, আমরা সেটাকে বলি হচ্ছে স্টেজিং লেয়ার। এবং এই স্টেজিং লেয়ারে আপনি ডেটাটাকে রাখবেন। রাখার পরে আপনি দেখতে যাচ্ছেন যে আমি তো ডেটাটা নিয়ে আসছি, এখন আমাকে ডেটাটা দেখতে হবে যে ডেটাটা আমি অ্যাজ ইট ইজ রাখবো, নাকি এই ডেটাতে আমার কিছু আলাদা অপারেশন করা দরকার আছে। ধরেন সেখানে কোনো একটা ইনফরমেশন আছে ভেহিকেলের, মনে করেন যে একটা ডেট কলাম আছে, বাট ওই ডেট কলামটাতে আপনার নাল ভ্যালু আছে। এখন আপনি এটাকে নাল হিসেবে রেখে দিবেন, নাকি আপনি কিন্তু জানেন যে আসলে এটা তো আজকের ডেট, আপনার ফাইলের মধ্যেই লেখা, যে ফাইলের ডাম্পটার মধ্যেই লেখা থাকবে যে এটা কোন দিনের ডেটা। সো সেই ডেটাটা দিয়ে কি আপনি এই পার্টিকুলার ফিল্ডটাকে ফিল করবেন, নাকি নাল হিসেবে এটাকে রেখে দেবেন? সো এই ধরনের অনেক মেকানিজম আছে, যেগুলোকে প্রুনিং বলা হয়, কখনো কখনো ইম্পিউটিং বলা হয়, বা কখনো কখনো ডেটা ফিলিং বলা হয়। আরো অনেক ধরনের আসলে ডেটা ট্রান্সফরমেশন আছে। এখন কথা হচ্ছে এটা আপনার বিজনেস ডিসিশন, আপনি ডেটাটাকে নাল রাখতে চান নাকি ডেট ভ্যালুটা এখানে বসাতে চান, সেটা আপনার বিজনেস ডিসিশন অনুযায়ী আপনি ফিল আপ করলেন। কিন্তু যদি আপনি ফিল আপ করেন নাল ভ্যালুকে, আপনি মানে একটা ডেট দিয়ে ফিল আপ করেন, তার মানে আপনি ডেটাটাকে ট্রান্সফর্ম করবেন, আপনার সোর্সের ডেটার সাথে এই ডেটাটা ম্যাচ করবে না। কারণ হচ্ছে আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী এটাকে মানে ইয়ে করবেন, কি বলে, মানে ট্রান্সফর্ম করবেন। দেন মনে করেন আপনি যে ডাম্পটা নিয়েছেন, এসটিএস থেকে যে ডাম্পটা নিয়েছেন, কোনো একটা কারণে এটার ভ্যালু দেখাচ্ছে -3 টন। আপনি খুব ভালো করে জানেন -3 টন বলে কোনো কিছু হওয়া আসলে পসিবল। আইদার ইট উইল বি 0 অর ইট উইল বি মোর দ্যান 0, এবং লেস দ্যান 5, যেহেতু এটা ক্যাপাসিটি মনে করেন আমরা ধরে নিচ্ছি যে এটা 5 টন পর্যন্ত। থিং ইজ, এই ডেটা ভ্যালিডেশন চেক আপ গুলো করে সেখানে আমার ভ্যালিড ডেটাটা বসানো, আর ভ্যালিড ডেটা না থাকলে কোনো একটা ডিফল্ট ডেটা বসানো, এই প্রত্যেকটা কাজ হচ্ছে আমার ট্রান্সফর্মের আমাদের মধ্যে পড়ে। আর দেন আপনি যখন পুরো ডেটাটাকে ট্রান্সফর্ম করে ফেলবেন, ট্রান্সফর্ম করে ফেলার পরে আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে এটাকে কোনো একটা টার্গেট ডেটাবেজে, কোনো একটা টার্গেট টেবিলে স্টোর করে ফেলা, সো দ্যাট আপনার এন্ড থেকে যারা কনজিউম করবে, মনে করেন ডেটা অ্যানালিস্ট বা ডেটা সায়েন্টিস্ট বা আরো যারা আছে,
তারা যেন একদম ক্লিন ডেটাটা পায়, তাদের যেন ডেটা নিয়ে কোনো কমপ্লেন না থাকে। সো তারা ডেটা প্রসেস করবে না, তারা জাস্ট হচ্ছে একটা ক্লিন ডেটা নিয়ে তারা তাদের কাজটা করবে। সো এই যে লোডের জায়গাটা, টার্গেট টেবিলে লোড করা, সেটাই হচ্ছে কিন্তু মানে আমাদের এল এর পার্ট, যেটাকে আমরা বলি হচ্ছে লোড। সো একটা সময় ছিল যখন আমাদের ডেটাবেসের বিভিন্ন ধরনের রিসোর্সের কনস্ট্রেন্ট ছিল, যে কনস্ট্রেন্ট থাকার কারণে আমার ইটিএল ভাবে আসতে হতো, ইটিএল অর্ডার, অর্থাৎ ফার্স্টে এক্সট্রাক্ট দেন হচ্ছে ট্রান্সফার দেন হচ্ছে লোড। এবং এক্ষেত্রে এটাকে বলা হয় হচ্ছে স্কেমা অন রাইট, মানে হচ্ছে আমাকে ফার্স্টে লোড টেবিলের স্কেমাটা ডিফাইন করে নিতে হবে যে প্রত্যেকটা কলামের আসলে স্কিমাটা কি। কিন্তু পরে যখন বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউটেড টেকনোলজি আসা আরম্ভ করলো, তখন আমরা মানে বা যারা ডেটা আর্কিটেক্ট তারা এইভাবে চিন্তা করলেন যে আচ্ছা এখন তো আমার ডেটা প্রসেসিং নিয়ে এত ঝামেলা নেই, আমার প্রসেসিং নিয়ে খুব একটা সমস্যা। সো প্রসেসিং নিয়ে যেহেতু মানে সমস্যা হচ্ছে না, ওয়াই নট আমরা ফার্স্টে যা এক্সট্রাক্ট করতেছি অ্যাজ ইট ইজ আমি কোনো একটা টার্গেট টেবিলে লোড করে ফেলি। লোড করে ফেলার পরে তারপরে আমরা দেখবো যে আমার বিজনেস রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার যতটুকু লাগে সেটা আমি লজিক চালাই বা বিজনেস লজিক রান করে দেন আমি এটাকে ট্রান্সফর্ম করে আমার যারা রিকোয়ারমেন্ট মানে আমার যে এন্ড অর্থাৎ ডেটা অ্যানালিস্ট বা ডেটা সায়েন্টিস্ট আছে তাদের কাছে আমি পাঠিয়ে দেবো। সো এই মেকানিজমে আবার একটা নতুন অর্ডারিং আসলো, সেটা হচ্ছে লোডটা আগে হবে, ট্রান্সফর্মটা পরে হবে, সেটাকে আমরা বলি হচ্ছে ইএলটি। সো দুইটাই এখন বেশ পপুলার, ইটিএল এখনো পপুলার, আর ইএলটি নতুন হলেও বেশ পপুলারিটি পাচ্ছে, স্পেশালি ক্লাউড এন্ডে পপুলারিটি পাচ্ছে, প্লাস হচ্ছে হাডুপ এন্ডে পপুলারিটি পাচ্ছে। এবং এই কারণে আমার কাছে মনে হয়েছে যে আমি আপনাদের সাথে এটা একটু জাস্ট শেয়ার করে রাখি। এত এত নতুন নতুন টেকনোলজি আসার পরে কিছু পার্টিকুলার, আমি এটাকে বলছি হচ্ছে এভারগ্রিন ডেটা অপটিমাইজেশন টিপস, মানে আপনার ডেটা অবশ্যই আপনি যেভাবেই রাখেন, সেটা ইটিএল করে রাখেন বা ইএলটি করে রাখেন, বাট কিছু অপটিমাইজেশন টিপস আছে যেটা আপনার সব ধরনের ডেটাবেস, সেটা হোক আপনার রিলেশনাল ডেটাবেস, হোক আপনার নোসিকিউএল, হোক গ্রাফ ডেটাবেস, সবকিছুর জন্য আসলে অ্যাপ্লাই করে। একটা হচ্ছে ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং মেক শিওর করবে আপনাকে যে আপনি কখনোই ডেটাটা যখন রিড করতে যাবেন ফুল ডেটাটা আপনার পড়ার দরকার নেই, আপনার যতটুকু দরকার ততটুকু আপনি ইন্ডেক্সিং করতে যাবেন। আরেকটা ওয়ে হতে পারে পার্টিশনিং। পার্টিশনিংটা নর্মালি করা হয় হচ্ছে কি ভ্যালু পেয়ারের মতো করে, অর্থাৎ মনে করেন যে আমি আজকে একটা দিনের ডেটাকে আমি ডে ওয়াইজ পার্টিশন করব, ওরাকেলে আরো সাব পার্টিশন করা যায়, বাট সব মানে ডেটাবেসেই আসলে পার্টিশন করা যাবে, সাব পার্টিশনটা সবার ক্ষেত্রে করা যায় না, বাট পার্টিশনিংটা পসিবল সব মানে ডেটাবেস কমন ডেটাবেসেই। আর কম্প্রেসিংটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে অনেক ডেটাই আমার রাখা লাগে আসলে হিস্টোরি ডেটা হিসেবে, এগুলো হয়তো আমার ডে টু ডে ইউজ হয় না, বাট এই ডেটাটা যদি আপনি অ্যাজ ইট ইজ রেখে দেন, যেটা হয় সেটা হচ্ছে যে আপনার হিউজ একটা ডেটা মানে সাইজ আপনার দখল করে রাখবে এবং এটা আপনার রিসোর্স কনস্ট্রেন্টটাকে নিয়ে ঝামেলা করবে। সো সেটা আমরা কেউই চাই না, আমরা চাই যে এই জিনিসগুলোকে আমরা বিভিন্নভাবে কম্প্রেস করে রাখবো। লাইক আমি হাডুপ নিয়ে যেটা বলছিলাম, বিভিন্ন ধরনের কম্প্রেশন তো আসলে সব ডেটাবেসে থাকে। হাডুপের ক্ষেত্রে একটা মজার জিনিস ছিল যেটা আমার কাজ করতে গিয়ে ফাইন্ড আউট হয়েছে, নর্মালি টেক্সট হিসেবে রাখা যায়, আরেকটা ফরম্যাট আছে ওআরসি, আরেকটা ফরম্যাট হচ্ছে পার্কে। সো পার্কে হচ্ছে ওআরসির চেয়ে 6 গুণ জায়গা বেশি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে স্টিল আমাকে বাধ্য হয়ে একটা পার্কে টেবিলই বানাতে হয়। কেন? কারণ হচ্ছে পার্কে টেবিল ইজ মোর অপটিমাইজ ফর অ্যানালাইটিক্স কাইন্ড অফ টাস্ক। আর আপনি যদি হিস্টোরিক্যাল মানে ডেটা রাখতে চান সেক্ষেত্রে সেটাকে ওআরসি ফরম্যাটে রাখা হতো। আর পার্কে হচ্ছে তখনই যখন হচ্ছে আমার এটা একদম রিসেন্ট, লাইক হচ্ছে 1 মাস 2 মাসের ডেটা, সেটা নিয়ে আমার প্রত্যেকদিন বিভিন্ন ধরনের অ্যানালিটিক্যাল কুইরি লেখা আছে, তখন সেগুলোকে পার্কে হিসেবে রাখা হতো। সো এটাও কিন্তু একটা, আপনি যখন ক্লাউডে বিভিন্ন ধরনের প্যারাডাইম দেখতে যাবেন, বিভিন্ন ধরনের ক্লাউড লাইক অ্যাজিওর বা এডব্লিউএস, দেখবেন এগুলো কিন্তু বিভিন্ন ধরনের টায়ার বেসিসে আপনি একটা ডেটাকে আসলে কি হিস্টোরি টায়ার হিসেবে চিন্তা করছেন, নাকি এটাকে আসলে আপনি অ্যানালিটিক্যাল টায়ার হিসেবে চিন্তা করছেন, সেটার উপরে বিভিন্ন ধরনের প্রাইসিং মেকানিজম আছে। এটার পেছনে রহস্যটা কিন্তু এটাই যে আপনি আসলে যখন তাকে বলবেন যে আমার এই টায়ারটাকে আমি আসলে হিস্ট্রি টায়ার হিসেবে এড করছি, সে এক ধরনের কম্প্রেশন টেকনোলজি ইউজ করবে। আপনি যখন বলবেন না আমি এটাকে অ্যানালিটিক্যাল টায়ার হিসেবে ইউজ করছি, সে আরেক ধরনের কম্প্রেশন ইউজ করবে, এবং বেসড অন দিস কম্প্রেশন টেকনিক্স সে আসলে তার প্রাইসিং ক্যাটাগরিটা ডিফাইন করে। এবার আরেকটা কনসেপ্ট বলি, এটা হচ্ছে ডেটা ওয়্যারহাউস, ডেটা লেক এবং ডেল্টা লেক। প্রথম কনসেপ্টটা খুবই খুবই ওল্ড
নোন এবং এখনো পর্যন্ত সবাই ইউজ করে। এটা অ্যানালাইটিক্যালের জন্য ওয়ান অফ দ্য বেস্ট, মানে অ্যানালিটিক্যাল প্র্যাকটিসের জন্য ওয়ান অফ দ্য বেস্ট মডেল ডেটা ওয়্যারহাউস। অর্থাৎ এই ডেটাকে আপনি যখন নিচ্ছেন, ডেটাকে বিভিন্ন ধরনের নর্মালাইজেশন ফ্যাক্টে ইউজ করা, লাইক হচ্ছে ফ্যাক্ট টেবিল এবং ডাইমেনশন টেবিল। ডাইমেনশন টেবিলে মনে করেন আমি যদি আপনাদেরকে একটা ট্রানজ্যাকশন টেবিলের মতো করে চিন্তা করতে বলি, যে আজকে আপনি কোনো একটা মোবাইলের দোকানে গিয়ে একটা মোবাইল কিনবেন। সো আপনার ওই একটা টেবিলের মধ্যে যদি আপনি সব ডেটাগুলো চিন্তা করেন, তাহলে কি কি আসবে? লোকেশনটা আসবে, কোথা থেকে কিনেছেন, দেন হচ্ছে কোন দোকান থেকে কিনেছেন, দেন হচ্ছে আপনার অ্যাজ এ ইউজার আপনার নাম কি, আপনি যিনি কিনেছেন, দেন হচ্ছে আপনি কোন মোবাইলটা কিনেছেন, তারপর হচ্ছে সেই মোবাইলটার প্রাইস কত, আপনি কত ইউনিট কিনেছেন এবং ইউনিট প্রাইস কত, টোটাল প্রাইসটা কত, এরকম কিছু একটা আপনার মনে করা আসবে। বাট আপনি যদি অ্যানালাইটিক্যাল টেবিল তৈরি করতে চান বা অ্যানালাইটিক্যাল ভাবে জিনিসটাকে তৈরি করতে চান বেস্ট প্র্যাকটিস হিসেবে, যেটা রিডান্ডেন্সি যাতে না হয় সেজন্য বেস্ট প্র্যাকটিস হচ্ছে এটাকে ডাইমেনশন টেবিলে ভাগ করা। মনে করেন রিজিয়নের জন্য একটা টেবিল থাকবে, ইউজারের জন্য একটা আলাদা টেবিল থাকবে, ফোনের বিভিন্ন মানে একটা আলাদা টেবিল থাকবে, এবং এগুলো প্রত্যেকের সাথে একটা আইডি থাকবে, যাতে আমার ফাইনালি যে ফ্যাক্ট টেবিলটা, সেই ফ্যাক্ট টেবিলের রেফারেন্স হিসেবে আমি ফরেন কি হিসেবে এই আইডি গুলোকে ব্যবহার করতে পারি। এবং ওখানে ফাইনালি ফ্যাক্ট টেবিলে গিয়ে আমার যে ইনফরমেশনটা থাকবে সেটা হচ্ছে লাইক হচ্ছে ওই প্রত্যেকটা ডাইমেনশন টেবিলের আইডি গুলো, বা মানে যেটা দিয়ে আমি যেটাকে আমি ফরেন কি হিসেবে ইউজ করছি, আর লাস্ট হচ্ছে আমার ইনফরমেশনটা, অর্থাৎ ট্রানজেকশন ইনফরমেশনটা, কত ইউনিট আমি কিনেছি, ইউনিট প্রাইস কত এবং আমার টোটাল প্রাইস কত। রিসেন্টলি যখন আমরা ইএলটি স্টার্ট করলাম, তখন আবার এই নতুন একটা কনসেপ্ট আসলো, সেটা হচ্ছে ডেটা লেক। অর্থাৎ আমার এমন একটা জায়গা, যে জায়গায় আমি হচ্ছে জাস্ট আমার ডেটাগুলোকে ডাম্প করবো, আর কিছু ডেটাকে ডাম্প করবো, এবং তখনই কিন্তু ডেটা ডাম্প করলে সেখান থেকে আমি জাস্ট পরে ট্রান্সফর্ম করতে পারবো। সো এখানে যেটা একটু আগে বলছিলাম যে ডেটা ওয়্যারহাউসের কনসেপ্টটা কি ছিল, ডেটা ওয়্যারহাউসের কনসেপ্টটা ছিল স্কিমা অন রাইট, অর্থাৎ আগে স্কিমা ডিফাইন করে দেন আমাকে চিন্তা করতে হবে যে আমি কোন কোন ডেটা এখানে পুশ করতে পারবো। ডেটা লেকের কনসেপ্ট হচ্ছে স্কিমা অন বি, অর্থাৎ আমার ফার্স্টে স্কিমা ডিফাইন করার কোনো দরকার নাই, আমি ডেটাটা পুশ করবো এবং তারপরে আমার যখন প্রয়োজন পড়বে সেখান থেকে আমি স্কিমাটা ডিফাইন করার চেষ্টা করবো। ডেল্টা লেক একদম রিসেন্ট একটা কনসেপ্ট, এটা নিয়ে আসতে হচ্ছে ডেটা ব্রিক্স নামে একটা কোম্পানি, যারা হচ্ছে অ্যাপাচি স্পার্ক নিয়ে খুবই অপটিমাইজ লেভেলের কাজ করে এখন। অ্যাপাচি স্পার্ক হচ্ছে এটা আরেকটা প্রসেসিং মেকানিজম, যে প্রসেসিং এর থ্রুতে ডেটা প্রসেসিং রিলেটেড বিভিন্ন কাজ আসলে করা হয়। ডেল্টা লেকে যেটা করা হয়, ডেটা ওয়্যারহাউস এবং ডেটা লেকের বেস্ট প্র্যাকটিস গুলোকে নিয়ে ডেল্টা লেক আসলে নিয়ে আসছে। এবং ডেল্টা লেক সে আপনি ডেল্টা লেকে যদি কাজ করতে চান, তাহলে স্কিমা অন রাইট ইউজ করতে পারেন, অর্থাৎ আগে থেকে স্কিমা আপনি ডিফাইন করে দিতে পারেন, অথবা আপনি বলতে পারেন যে না, আগে ডেটা লোড হবে, তারপর আমি সেখান থেকে ডেটা স্কিমাটা ফাইন্ড আউট করে দিই। সো ডেল্টা কিন্তু একেবারেই, ডেল্টা লেকটা একেবারেই নতুন একটা কনসেপ্ট। সো আমি একটা সামারি টানার চেষ্টা করি যে ডেটা ইন্টেন্সিভ একটা অ্যাপ ডিজাইন করতে হলে আসলে আমাদের কি স্টেপগুলো কি কি হতে পারে। অবশ্যই প্রথমে আমাদেরকে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে আসতে হবে, যে আমাদেরকে বুঝতে হবে যে কোন ধরনের ডেটা নিয়ে আমরা কাজ করছি, স্ট্রাকচার ডেটা নিয়ে কাজ করছি, সেমি স্ট্রাকচার ডেটা নিয়ে কাজ করছি নাকি আনস্ট্রাকচার ডেটা নিয়ে কাজ করছি। সাথে আমাদেরকে আরো একটা জিনিস নিয়ে যেটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কোন ধরনের ডেটা, মানে একটা হয় একটা হচ্ছে আপনার ডেটার টাইপটা কি, আরেকটা হচ্ছে ডেটার মানে আমি বলবো এটাকে ডেমোগ্রাফিক্সটা আসলে আপনি কি ইউজার ডেটা নিয়ে কাজ করছেন কিনা, নাকি আপনি একটা ট্রানজ্যাকশন লেয়ার নিয়ে কাজ করছেন, নাকি আপনি লগ ডেটা নিয়ে কাজ করছেন। আপনার টার্গেট ডেটাবেস যেটা আপনি নিতে চাচ্ছেন, সেই টার্গেট ডেটাবেসের স্ট্রেংথ কি, প্রোস এন্ড কনস কি, সেটা আপনার জানা থাকা লাগবে। অর্থাৎ যেখানে আপনি আপনার প্রসেসিং শেষে ডেটাটাকে রাখবেন, সেই ডেটাবেসের কথাটা আমি বলছি। এবং অবশ্যই আপনাকে জানতে হবে যে প্রত্যেকটা ইউজার ইভেন্ট এবং সেই ইউজার ইভেন্টকে যদি আপনি ক্যাপচার করতে চান, আপনার ডেটা স্টোরেজকে আসলে আপনাকে সেই পরিমাণ স্বাধীনতা দেয় কিনা, বা সেই পরিমাণ আসলে আপনাকে এনাবল করে কিনা, সেই ইনফরমেশনটা আপনার জানা থাকবে। দেন হচ্ছে অবশ্যই আপনাকে জানতে হবে আপনার কাজটার জন্য রাইট ডেটাবেস কি। अगेन देयर इज नो রাইট ডেটাবেস, আপনাকে আপনার কাজের রিকোয়ারমেন্ট অনুযায়ী আসলে আপনার ডেটাবেসটা ঠিক করতে হবে। বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি রিলেশনাল ডেটাবেসে যেতে পারেন, নোসিকিউএলে যেতে পারেন, স্কেলাবিলিটি ইস্যু হলে আপনি নোসিকিউএলে যাবেন, পারফরমেন্স ইস্যু হলে সেটা আপনার কোন ধরনের পারফরমেন্স সেটার উপর বেস করে আপনার রিলেশনাল আর নোসিকিউএলে যেতে হবে। কখনো কখনো আসলে আপনার টিমটাকে জানাটা খুব ইম্পর্টেন্ট হতে পারে। আপনার একটা কাজ মনে করেন যে 10 দিনের মধ্যে করতে হবে,
সাডেনলি আপনি এখন আপনার টিম জানে হচ্ছে পোস্টগ্রে বা মাইসিকিউএল এ কাজ করতে জানে, বাট আপনি চিন্তা করলেন না আমি আমার ইনভেস্টরকে দেখা দিব যে আমি স্নোফ্লেকে কাজ করতে পারি। আপনার হাতে টাইম আছে 10 দিন, আপনি আসলে ডিসাইড করবেন যে না আমি এই টুল দিয়ে যা আমার টিম জানে সেটার বেসটা আমি দেখাতে পারি। ওখানে আসলে নতুন কোনো টুল আপনার দেখাতে যাওয়া দরকার নেই। আপনাকে জানতে হবে যে আপনি টেবিলটা নর্মালাইজড আকারে রাখবেন নাকি ডিনর্মালাইজড আকারে রাখবেন। নর্মালাইজ বলতে আপনি এটাকে কতটা ডাইমেনশন ফ্যাক্ট টেবিলের বিভিন্ন ধরনের ডাইমেনশনে নিয়ে আসতে পারেন। ডিনর্মালাইজ বলতে না আপনি এরকম আপনার অনেক সময় প্রয়োজন পড়তেই পারে যে না আমার পুরো একটা টেবিলের মধ্যেই আমি সব ইনফরমেশন রাখবো, বা সেক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে যে ডেটা রিডান্ডেন্সির ব্যাপার কিন্তু ঘটতে পারে। সেটা যদি আপনার জন্য ম্যাসিভ কোনো কস্ট না হয় দেন আপনি ডিনর্মালাইজ হতে রাখতে পারেন। অনেকেরই আমি দেখেছি যে ইআর মডেলটা আপনারা কিছুটা দায়সারা ভাবে বানিয়েছেন, কেউ কেউ ইআর মডেল সাবমিটও করেন। এই প্র্যাকটিসগুলো কিন্তু ইন্ডাস্ট্রিতে খুবই মানে স্ট্রিক্টলি ফলো করতে হয়। ইন্ডাস্ট্রিতে অলওয়েজ প্ল্যানিং সবার আগে, এক্সিকিউশনটা পরে। প্ল্যানিংটা ইজ এ মাস্ট। সো ইয়ার মডেলটা মানে বা আরো যে ধরনের আপনাদেরকে বিভিন্ন ধরনের কাজগুলো দেওয়া হয়েছিল, ওয়ার্কফ্লো ডিজাইন বা হচ্ছে বিভিন্ন ধরনের ডায়াগ্রাম ডিজাইন, এই ডিজাইনগুলো আপনাদের কিন্তু জানতে হবে। ক্লাউডে একটা নতুন জিনিস আসছে এবং সেটা হচ্ছে আনস্ট্রাকচার ডেটার জন্য। নতুন জিনিস আসে না, এটা অনেকদিন আগে থেকে ছিল, আমরা নতুন নতুন জানছি। সেটা হচ্ছে যে অবজেক্ট স্টোরেজ নামে একটা ব্যাপার আছে। অনেক সময় আপনাদের বিভিন্ন ধরনের কাজে যদি আপনার কখনো ইমেজ প্রসেসিং করা লাগে, বিভিন্ন কাজ করা লাগে, অবজেক্ট স্টোরেজটা আপনাকে ওয়ে বেটার সাপোর্ট দিবে রাদার দেন আপনার রিলেশনাল আর নিউসিকিউর ডেটাবেস। সো অবজেক্ট স্টোরেজটাও আপনারা একটু দেখতে পারেন। দেন ডেটা ইন্টিগ্রেশন বা প্রসেসিং, যেটা আপনাদেরকে ইটিএল এবং ইএলটি থেকে বলছিলাম, সেখানে ফার্স্টে আপনাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার ডেটার যে আপনি ডেটাটা ইন্টিগ্রেট করবেন বা এক্সট্রাক্ট করবেন সেটা কি আপনার রিকোয়ারমেন্ট কি। আপনাকে 1 ঘন্টা পর পর বা একদিন পর পর করলেই চলছে, নাকি না আমার এখনই লাগবে একটা এখন ধরেন বাজে হচ্ছে 5টা 30 মিনিট, 5টা 31 মিনিটে আসলে আমার 5টা 30 মিনিটে ইনফরমেশন লাগবে। সো ওটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে সেভাবে ইন্টিগ্রেশনটা করতে হবে। এবং দেন তারপরে আপনাকে আইডেন্টিফাই করতে হবে এটার জন্য আপনার পারফেক্ট টুল বা টেকনোলজি আসলে কি। দেন হচ্ছে আপনাকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই পাইপলাইনটা ডিজাইন করতে হবে, ক্লিন করতে হবে আপনার ডেটা। অলওয়েজ মনে রাখতে হবে যে ডেটা ক্লিনিং ইজ এ ম্যান্ডেটরি ফেজ ফর ইচ এন্ড এভরি অপারেশন। আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ থাকেন, আপনি ডেটাবেস ইঞ্জিনিয়ারিং এ থাকেন, ডেটা সায়েন্সে থাকেন, আপনার ডেটা ক্লিন কিনা দ্যাটস এ ম্যাসিভ ইম্পর্টেন্ট টাস্ক। এবং অবভিয়াসলি আপনার সোর্সটা সম্পর্কে আপনার জানতে হবে এবং মেক শিওর করতে হবে আপনার সোর্সের ডেটার ডকুমেন্টেশনটা যাতে আপনার কাছে থাকে। আপনার অনেক সময় ইন্টারনাল বিভিন্ন ডেটাবেস থেকে আপনার ডেটা আপনি কালেক্ট করতে পারেন। আপনি বিভিন্ন এক্সটার্নাল এপিআই থেকে আপনি এখন ডেটা কালেক্ট করতে পারেন, লাইক ওয়েদার এপিআই প্রচুর আছে। আইপিএল এর এপিআই থেকে আমরা আইপিএল এর ডেটা পেতে পারি, বিভিন্ন ধরনের খেলার বিভিন্ন এপিআই পাওয়া যায়, বা প্রত্যেকটা জিনিসে এখন এপিআই আছে, পেইড এপিআই বলে, এবং এগুলো আপনি জাস্ট একটা ওই যে প্রাইভেট কি বা এপিআই কি ইউজ করলে আপনি সেখান থেকে ডেটার অ্যাক্সেস পাচ্ছেন। স্ট্রিমিং ডেটা সোর্সেস হলে আপনাকে মেক শিওর করতে হবে আপনি ডেটা ইন্টিগ্রেশনটা সেভাবে লাইক হচ্ছে মেসেজ কিউ সিস্টেম যেটা বলেছি সেভাবে আপনি স্ট্রিমিং ডেটা সোর্স করতে পারছেন কিনা। দেন হচ্ছে ডেটা লাইনে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কাজ হচ্ছে এটাকে আপনি কতটা সুন্দর করে মনিটর করতে পারছেন। অর্থাৎ আপনার বিভিন্ন ধরনের মেট্রিক্স গুলো আপনার মনিটর করতে হবে। লাইক ধরেন আপনি একটা মানে ইন্ডাস্ট্রি চালান, মনে করেন আপনি একটা এমএফএস এর ডেটা ইঞ্জিনিয়ারিং টিমের মেম্বার। সো আপনার আজকে রেভিনিউ আসছে 100 টাকা, কালকে রেভিনিউ আসছে 101 টাকা, পরের দিন আসছে 102 টাকা। সাডেনলি তারপরের দিন আপনার রেভিনিউ আসছে 30 টাকা। সো আপনি কিন্তু আপনার আগের দিনের ডেটার এভারেজ থেকে বলতে পারছেন যে 30 টাকা যে আসছে এটা হওয়া আসলে অ্যানোমালাস, 30 টাকা হওয়াটা উচিত, কারণ আমার প্রিভিয়াস ট্রেন্ড বলে যে এই 30 টাকা আসাটা হচ্ছে একটা রং ইনফরমেশন। সো আপনি আরো ডিপ ডাইভ করবেন তখন, কারণ এই যে আপনি একটা মনিটরিং মেট্রিক্স রাখছেন এভারেজ অফ প্রবাবলি লাস্ট 5 days অফ ইউর রেভিনিউ, এটা আপনার একটা মনিটরিং মেট্রিক্স হতে পারে। এরকম অসংখ্য অসংখ্য মনিটরিং মেট্রিক্স আছে। দেন হচ্ছে আপনার কি পারফরমেন্স ইন্ডিকেটর গুলো সেট করতে হবে, আপনি পারফরমেন্স কিরকম পাচ্ছেন ডেটাবেস থেকে। এবং অনেক সময় এখানে একটা জিনিস আপনাকে বলে রাখি, আমরা অনেক সময় বিভিন্ন ধরনের কাজ করতে গিয়ে ওআরএম ইউজ করি। ওআরএম মানে হচ্ছে মানে আপনার কোন একটা ফ্রেমওয়ার্কের একটা মেকানিজম। সেই জি কেউ কিছু বলছিলেন? আচ্ছা, ওয়ার্ম হচ্ছে ফ্রেমওয়ার্কে কোনো একটা মেকানিজম থাকে যে মেকানিজমের থ্রুতে
আপনাকে সে ডিরেক্ট এসকিউএল কোয়েরি লিখতে দেয় না ডেটাবেস এন্ডে, সে নিজে বিভিন্ন ধরনের মানে ব্যাকএন্ডে এই কোয়েরিটা চালায় আপনার কোডের উপর বেস করে। প্রবলেম হচ্ছে অনেক সময় দেখা যায় যে এই ট্রানজিশনটা বা এই মাইগ্রেশনটা আসলে অপটিমাইজ না। আপনাকে এই জন্য আমি খুবই সাজেস্ট করবো যে এই টুলগুলো লাইক মনে করেন এনটিটি ফ্রেমওয়ার্ক আছে ডটনেটের জন্য বা এলএমবি আছে পাইথনের জন্য। আমি ঠিক জাভাস্ক্রিপ্ট লাইনের লোক না, সো আমার ঠিক আইডিয়া নাই যে জাভাস্ক্রিপ্টের জন্য আসলে কোনটা আছে, বা এই ধরনের কোনো না কোনো অবশ্যই আছে এই ওআরএম টাইপের জিনিসপত্র। আপনি এখন থেকে চেষ্টা করবেন যে এই ওআরএম এর কোডটা পড়তে, ওআরএম কিভাবে কোডটা লিখেছে সেটা দেখে বোঝার চেষ্টা করবেন যে এখানে আসলে কোন ধরনের পারফরমেন্স গ্লিচ থাকতে পারে কিনা। অনেক সময় দেখা যায় যে সিলেক্ট কুয়েরি ফিল্টারের কুয়েরিগুলো যখন আপনারা এই ওআরএম এর থ্রুতে লিখতে চান, সেটার পারফরমেন্সের চেয়ে আপনি যদি র সিকুয়েল লেখেন সেটা পারফরমেন্স অনেক কম। সো এই জিনিসগুলো আপনাদেরকে একটু স্টাডি করতে হবে, লাইক পারফরমেন্স থ্রুপুট লেটেন্সি কি ধরনের হয়। এবং অবশ্যই অলওয়েজ যে কোনো কাজ ডেটাবেস লাইনে যে কোনো কাজ ব্যাকআপ এবং আপনাদেরকে ব্যাকআপ ম্যান্ডেটরি রাখতে হবে। এবং আপনি যদি আর্কিটেক্ট হন তাহলে আপনাকে ডিজাস্টার রিকভারিরও প্ল্যান ঠিক করতে হবে। সো আমি মানে আপনাদের জন্য জাস্ট কিছু রিসোর্সের নাম বলছি। আমি এখান থেকে অনেকগুলো ইমেজ নিয়েছি, যে ইমেজগুলো বাইট থেকে নেওয়া, ডেটা ফ্লেয়ার থেকে কিছু ইমেজ নেওয়া, প্লাস অলসো ডেটা ইঞ্জিনিয়ারিং এর জন্য আমি দুইজনকে ইউটিউবে আমি হাইলি রিকমেন্ড করবো, সিএফএল ডেটা গাই এবং দর্শন পার্মার। যারা বেশ ভালো ভালো কন্টেন্ট প্রডিউস করেন। সো আপনারা চাইলে তাদের ইউটিউব পেজগুলো ফলো করতে পারেন। আমার সেশনটা শেষ। আমি এখন যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে, সেটা ডেটাবেস রিলেটেড হতে পারে, ক্যারিয়ার রিলেটেড হতে পারে, প্লিজ মানে আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের অ্যান্সার দেওয়ার জন্য। আমার ফার্স্ট হচ্ছে কোশ্চেন হচ্ছে যে ফার্স্টের দিকে যে মঙ্গোডিবির কথা বলা হয়েছিল, তো আমি হচ্ছে অ্যাকচুয়ালি এসকিউএল লাইট ইউজ করেছি। তো জিনিসটা হচ্ছে মডুলারলি এমন ভাবে করেছি যে একটা সেকশন ছিল যেখানে হচ্ছে ডেটাবেস কানেকশনের জন্য। তো সেখানে যাতে হচ্ছে আমাদের ডকার ইউজ করতে হবে এবং ইন্টারনাল নেটওয়ার্কের কমপ্লেক্সিটি যাতে হ্যান্ডেল না করতে হয় সেজন্য এসকিউএল লাইট করেছি। তো ফিউচারেও এটা হচ্ছে জাস্ট ওই কানেকশন স্ট্রিংটা চেঞ্জ করে যদি আমরা যে কোনো ডেটাবেস দিলে হচ্ছে রিলেশনাল ডেটাবেস দিলে হয়। তো এখন যদি আমরা ফাইনালে যাতে আবার তিনজন টিম মেম্বার হচ্ছে যে সেম ডেটাবেসের উপর কাজ করতে হচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের কম্পিটিশন ফেজে আমরা যদি এসকিউএল লাইটই রাখি, তো সেক্ষেত্রে কি আমাদের জাজমেন্টের ক্ষেত্রে ইম্প্যাক্ট ফেলতে পারে? কোনো ইম্প্যাক্ট করবে না। আমি এটা বেশ কয়েকবার এই প্রেজেন্টেশনে বলেছি যে এখানে আমরা টুল নিয়ে আপনাদেরকে কোনো ইভ্যালুয়েশনে যাব না। এটা জাস্ট আপনাদেরকে এই সেশনটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা যে একটা টাইমে আপনারা ইন্ডাস্ট্রির সাথে কাজ করবেন, একটা টাইমে আপনারা নিজেরা হয়তো স্টার্ট আপ দিবেন। সো তখন আপনারা কিভাবে এখন যে কাজটা করছেন এবং তার পরে যে কাজটা আপনারা করবেন সেটার মধ্যে আসলে গ্যাপ কতটুকু সেটা বোঝানোর জন্য আজকের এই সেশন। বাট আজকের এই সেশনটা অনুযায়ী এখন আমি যদি বলি যে আপনারা যদি কেউ মেসেজ কিউইং সিস্টেম ইমপ্লিমেন্ট না করেন ফাইনাল রাউন্ডে, তাহলে কিন্তু ভাই আপনারা শেষ। ব্যাপারটা কিন্তু এরকম। ব্যাপারটা আপনারা যেভাবেই আপনারা যে কমফোর্টেবল ফিল করেন, আপনারা আমাদেরকে আউটপুট দেখাবেন, সেটা একটু বেস করে মার্কিং থাকবে। টুল সিলেকশনের উপরে আসলে এখানে কোনো ইভ্যালুয়েশন থাকবে না। হোপফুলি আমি ক্লিয়ার করতে পারছি। জি। নেক্সট কোশ্চেন। ওকে ফাহিম, আমার মনে হয় কোনো কোশ্চেন নাই। ক্লাস্টারের শার্ডিং। ওকে, হ্যাঁ স্বাভাবিক। সো আমি আমার মানে চ্যাট উইন্ডোতে আমি আমার লিঙ্কডইন প্রোফাইলটা শেয়ার করে রাখছি। সো আপনাদের যদি কখনো কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকে আমাকে লিঙ্কডইনে কাইন্ডলি নক করতে পারেন, সেখানে আমাকে কানেকশন রিকোয়েস্টে পাঠাতে পারেন, নো প্রবলেম। আর হচ্ছে যে কোনো ধরনের কোয়েশ্চেন যদি আপনাদের থাকে আমাকে কাইন্ডলি লিঙ্কডইনে রিচ করলে আমি চেষ্টা করবো আপনাদেরকে যতটুকু সম্ভব আপনাদেরকে। So with that, I'm concluding the session and thank you everyone. Thank you for this beautiful conversation. MongoDB ক্লাস্টারের শার্ডিং মানে একটা কোশ্চেন চ্যাটে আপনার মেসেজের উপরে
MongoDB ক্লাস্টার আর শার্ডিং নিয়ে মনে হয় আচ্ছা, বাট এটা জাস্ট লেখা যে MongoDB ক্লাস্টার এন্ড শার্ডিং, মানে এটা নিয়ে আসলে কি কোশ্চেন? আমি শার্ডিংটা নিয়ে আসলে কোনো ইয়ে করি না, ইচ্ছা করেই যে, কারণ হচ্ছে এটা হ্যাঁ, মানে অনেক একটু বড়। হ্যাঁ বড় টপিক। বাট কার কি কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? মানে কায়েস যিনি লিখেছেন কাইন্ডলি যদি বলতেন যে আপনার আসলে কোশ্চেনটা এক্স্যাক্টলি কি? তোমার কোশ্চেনটা বুঝা যায় না। হ্যাঁ হ্যাঁ, মানে এই টপিক তো এই MongoDB ক্লাস্টার এন্ড শার্ডিং তো হিউজ একটা টপিক, এটা নিয়েই আজকে 2 ঘন্টা ক্লাস নিলাম। সো মানে সেই জন্য আমি আমার কাছে কোশ্চেনটা ক্লিয়ার না, বাট যিনি মানে কিছু একটা বলতে চাইছেন, যদি ডিটেল কোনো কোশ্চেন আপনি লিঙ্কডইনে করেন আমি চেষ্টা করবো আপনাকে। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে।